আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছেন সাজ্জাদ হোসেন ভাই। সাজ্জাদ হোসেন ভাই ইতোপূর্বে বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। এই ঘটনাগুলো আপনাদের সকলেরই ভালো লেগেছিল, আর উনি প্রতিনিয়ত আমাদেরকে চমৎকার চমৎকার ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। আর ওনার এই ঘটনা পাঠানোর ধারাবাহিকতায় আরও একটি ঘটনা আমরা পেয়েছি। এই ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমি আশা করব এই ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সাজ্জাদ হোসেন ভাইয়ের পাঠানো ঘটনায়। ঘটনাটির সময়কাল 2017 সালের দিকে। ঘটনাটি ঘটেছিল এই সাজ্জাদ হোসেন ভাইয়েরই একজন প্রতিবেশী, তার নাম সুবর্ণ দাস। সুবর্ণ দাসের মূল বাড়ি 24 পরগনার একটি জায়গায়। আর এই সুবর্ণ দাস উনি 2017 সালের দিকে দুর্গাপূজার ছুটিতে ওনার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। ওনার মামার বাড়ি বাঁকুড়া জেলার একটি গ্রামে। ওনার মামারা ওই এলাকার সম্ভ্রান্ত একটি হিন্দু পরিবার। সঙ্গত কারণে ওনার মামা বাড়ির পরিচয় যে কোথায় একদম স্পেসিফিক ভাবে এটা উনি বলেননি, গোপন রেখেছেন। ঘটনাটি মূলত প্রত্যক্ষ করেছিলেন এই সুবর্ণ দাস এবং তার মামাতো ভাই। যেহেতু টানা পুজো নিয়ে টানা কয়েকদিন সবাই খুব বাড়ির লোকজন ব্যস্ত ছিল, সবাই খুব ক্লান্তও ছিল। তো এই সুবর্ণ দাস এবং ওনার মামাতো ভাই এই সুযোগ একটা প্ল্যান আনেন যে রাতের বেলা ওনার মামাতো ভাইয়ের যে বাইকটা রয়েছে ওই বাইকটা নিয়ে রাইডে বের হবেন। এখন রাতের বেলা বের হলে তো বাড়ির লোকজন মানা করবে, রাগারাগি করবে। এই জন্য চিন্তা করেছিলেন বাড়ির লোকজন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে কবে। চিন্তা করেছিলেন যে আজকে তো খুব সবার উপর প্রেশার গিয়েছে, তাড়াতাড়ি সকালে শুয়ে পড়বে। আর এই সুযোগে রাতের বেলা তারা বাইক নিয়ে বের হবে। তো যেই চিন্তা সেই অনুযায়ী তারা কাজ করেছে। রাত 1:30টার দিকে তারা যখন নিশ্চিত হয় বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, তখন টুপটুপ করে বাইকটা নিয়ে তারা বাইরে বের হয়। কিন্তু বাইকের স্টার্ট দেয়নি। স্টার্ট দিয়ে তো বাড়ির লোকজন টের পেয়ে যাবে। এই জন্য বাসা থেকে বাইকটা বের করে অনেক দূর পর্যন্ত তারা বাইকটা ঠেলে নিয়ে গেছে, যাতে করে বাইক স্টার্ট দিলে এই শব্দটা বাড়ির লোকজন টের না পায়। তারা যখন নিশ্চিত হয়েছে যে এখন স্টার্ট দিলে বাড়ির লোকজন টের পাবে না, তখন তারা স্টার্ট দিয়ে মূল রাস্তায় উঠে যায়। মূল রাস্তায় উঠে বাইক চালাতে থাকে। বাইক চালাচ্ছিলেন এই সুবর্ণ দাসের মামাতো ভাই। উনি যেহেতু লোকাল মানুষ ছিলেন, রাতের বেলা রাস্তাঘাট সেই ভালো চেনে আর কি। সুবর্ণ দাস তো রাতের বেলা এখানকার রাস্তাঘাটের সাথে অতটা পরিচিত নন। মাঝে মাঝে বেড়াতে এসেছেন, কিন্তু বাইক চালানোর মতো, বিশেষ করে রাতের বেলা এতটা এক্সপার্ট উনি এই রাস্তায় চালানোর মতো ড্রাইভার উনি না। এই কারণে উনি পেছনে বসেছিলেন, ওনার মামাতো ভাই চালাচ্ছিলেন। ফাঁকা রাস্তায় বাইক চলছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। দুজন খুব ভালো এনজয় করছিলেন এই বাইক রাইডিংটা। বেশ খানিকটা পথ যাওয়ার পর হঠাৎ করে তারা দুজন দেখেন রাস্তার সামনে একটা লোক ক্রস করছে। বাইকটা যেহেতু বেশ গতিতে ছিল, এই হঠাৎ করে এত রাতের লোক পার হওয়াটা গ্রামে কিন্তু স্বাভাবিক না। গ্রামের লোকজন এত রাতে সাধারণত রাস্তায় হাঁটাহাঁটি করে না। তো হঠাৎ করে যেহেতু সামনের দিকে চলে গেছে, গাড়ি বাইকে ধাক্কা লাগেনি তার সাথে। তো এতে করে কি হয়, ওনার যে মামাতো ভাই, সুবর্ণ দাসের মামাতো ভাই, সে বাইকটা থামিয়ে দেয়। একটু বিরক্ত হয় যে এত রাতের বেলা হঠাৎ করে রাস্তার উপর চলে এসেছে। বাইকের আলো তো দূর থেকে দেখা যাচ্ছে, তারপরেও কেন হঠাৎ করে রাস্তা ক্রস করা শুরু করলো বাইকটা দেখেও। এবং এই কারণেই মূলত সে বাইকটা দাঁড় করায়। বাইকটা দাঁড় করার পরে তারা শুনতে পায় ওই লোকটা হেরে গলায় গান গেতে গেতে রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। তখন এই সুবর্ণ দাসের মামাতো ভাই সে বলে ওঠে, এই বেটা, কে তুই? এত রাত্রে কই যাস? দেখিস না যে বাইক নিয়ে যাচ্ছিলাম, রাস্তার সামনে চলে আসলি? ওই লোকটা কি করে, থেমে যায়। থেমে ওই যে রাস্তা থেকে একটু নেমে যাচ্ছিল সেখান থেকে উঠে আসে। তারা দেখে লোকটা একদম স্বাভাবিক, কিন্তু তার চেহারা দেখে ওই সুবর্ণ দাসের মামাতো ভাই চিনতে পারলো না যে সে আসলে গ্রামের কিনা। মনে হলো সে গ্রামের না, কারণ তাকে ইতোপূর্বে এখানে সে দেখেনি। আবার হতেও পারে বাইরে থেকে লোকজন আসতেই পারে, গ্রামের সবাইকে যে সে চেনে তাও তো না। ওই লোকটি বলে ওঠে, যা
ছেড়ে দিলাম তোদের, এক মুহূর্ত এখানে দাঁড়াবি না, এক্ষুনি চলে যাবি। এই লোকের এই কথা শুনে তারা দুজনই অবাক হয় যে দোষ করলো সে, এইভাবে হুট করে রাস্তার উপর সামনে চলে এসেছে, দুর্ঘটনা ঘটতে পারতো। শুধু যে ওই লোকটা দুর্ঘটনা ঘটতে পারতো তা না, বাইকে আরোহী দুজনের সাথেও দুর্ঘটনা ঘটতে পারতো। তার সাথে ধাক্কা লাগলে নিশ্চয়ই বাইকে দুজন আরোহী তারাও বসে থাকতে পারতো না, তারাও বাইক থেকে ছিটকে পড়ে যেত। তো তার এই আচরণে তারা দুজনই চমকে ওঠে, এবং তার যেই গম্ভীর শব্দ, যে গম্ভীর আওয়াজ, এই আওয়াজে তারা দুজনই ভয় পেয়ে যায়। তারা আর কোনো কথা বাড়ায় না, বাইক নিয়ে সামনের দিকে চলতে থাকে। তখন সুবর্ণ দাসের মামাতো ভাই সুবর্ণ দাসকে বলতে থাকে, দেখলা ভাই লোকটার কেমন ভাব, তাকে বললাম সে উল্টা ঝাড়ি দিল। তখন আবার সুবর্ণ দাস বলে যে তুমিও তো এবার তাকে ঝাড়ি মেরে বলছো, তো যাই হোক সেই হয়তো এই কারণে মাইন্ডও করতে পারে। তখন দুজন বলে যে নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে, কথা বলতে বলতে সুবর্ণ দাস কি করে পেছন দিকে আবার একটু ঘুরে দেখায় যে লোকটা কই গেল, যেহেতু তার নিয়ে কথা হচ্ছিল। তারা যেখানে ওই লোকটার সাক্ষাৎ পেয়েছিল, ওখান থেকে রাস্তার থেকে কিছুটা পথ এগিয়ে গেলে ভেতরে মাঠের মধ্যে একটা কবরস্থান রয়েছে, কবরস্থানের চতুর্দিকে লাইটও রয়েছে। ওই সুবর্ণ দাস তখন খেয়াল করে ওই লোকটি ওই কবরস্থানের দেয়ালের দিকে যাচ্ছে, কবরস্থানের মূল গেটের দিকে না গিয়ে দেয়ালের দিকে যাচ্ছে। সুবর্ণ দাস বলে যে ভাই দেখো ওই লোকটা এত রাত্রে কবরস্থানের দিকে যায় কেন? তখন তার মামাতো ভাই বাইকটা থামায়, থামিয়ে বলে বলো কি, এত রাত্রে কবরস্থানের দিকে যাবে কেন এই লোকটা? চলো তো দেখি ঘটনা কি। তখন সুবর্ণ দাস বলে যে বাইকের স্টার্ট বন্ধ করো, হেডলাইট বন্ধ করো, তাহলে তো ওই লোকটা বুঝে যাবে যে আমরা ফলো করছি। চুপ করে আমরা ফলো করি তাকে, যে চিন্তা সেই কাজ। ওনারা কি করে, বাইকটা একটু ঠেলে আর একটু সামনের দিকে নিয়ে আসে, কারণ তারা খুব বেশি দূর আগায়নি আর কি, সর্বোচ্চ কোয়ার্টার কিলোমিটার এগিয়েছে বা আধা কিলোমিটারও আগায়নি, কোয়ার্টার কিলোমিটার থেকে কিছুটা বেশি। বাইকটা তারা আস্তে আস্তে ঠেলে আগাতে থাকে এবং তারা দূর থেকে ফলো করছিল ওই লোকটাকে। তারা ওই ফলো করতে করতে হঠাৎ করে দেখতে পায় লোকটি দেয়ালের কাছে গেল এবং মনে হলো ফড়িং এর মতো, ঘাস ফড়িং যেভাবে এক লাফে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ওই লোকটি মনে হলো এক লাফ দিল, ওই উঁচু দেয়াল টপকিয়ে কবরস্থানের ভিতরে চলে গেল। এই দৃশ্য দেখে তারা দুজনই বেশ অবাক হয় যে একটা মানুষ কিভাবে এত উঁচুতে লাফ দিয়ে দেয়াল টপকাতে পারে। তখন ওই সুবর্ণ দাস এবং তার যে মামাতো ভাই দুজনই নিশ্চিত হয় এই লোকটা নিশ্চয়ই খুব এক্সপার্ট একজন চোর, কবরস্থানে ঢুকে লাশের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে আর মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে বিক্রি করে। চিন্তা করলো যাই এই চোরটা ধরি, এই চোরটা যদি ধরতে পারি গ্রামে তাদের সম্মানটা বেশ বেড়ে যাবে, কারণ লাশ চোর ধরতে পেরেছে, এটা তো আর চারটিখানি কথা না, কারণ এরা তো খুব গোপনে কাজ করে। তারা কি করে ওই বাইকটা রাস্তার পাশে রেখে বাইক লক করে দিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে যেতে থাকে। কবরস্থানে কিন্তু চতুর্দিকে লাইট বলতে 3-4টা লাইট ছিল আর কি, গ্রামের এরিয়া তো ওইভাবে ল্যাম্প পোস্ট না, বাঁশের আগায় লাইট দিয়ে রাখা আর কি, এরকম পুরো কবরস্থানের চারদিকে 3-4টা বাঁশ গেড়ে সেখানে লাইটিং সিস্টেম করা আর কি, তবে দেয়াল রয়েছে, উঁচু দেয়াল রয়েছে সেখানে। তারা কি করে ওই কবরস্থানের ভেতরে তো ঢোকে নাই, যদিও গেট লক করা ছিল বলতে তালা মারা না, ঢোকা যাবে, কিন্তু তারা চিন্তা করলো গেট যদি ঢুকি তাহলে তো লোকটা টের পেয়ে যাবে। আমরা কি করব, ওই দেয়ালের উপর দিয়ে নজর রাখবো সে আসলে কি করে। তারা আস্তে আস্তে পা টিপে টিপে ওই দেয়ালের কাছে যায়, গিয়ে দুজনই উঁচু হয়ে দেখার চেষ্টা করে। তারা দেখে ওই লোকটি পেছন দিকে ঘুরে, তারা যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে ওই লোকটার পেছন পিঠটা দেখতে পাচ্ছে, যে ওই লোকটি একটি কবরের উপরে বসে কি যেন করছে। তারা আসতে আসতে তো মূলত সে বেশ কিছু কাজ করে ফেলেছে, মধ্যবর্তী সময় 8-10 মিনিট তো লেগে গিয়েছে ওই দেয়াল পর্যন্ত আসতে আসতে। তখন ওরা দুজন বলে যে ওই লোকটা যে কি করছে এটা তো পেছন থেকে বোঝা যাচ্ছে না, চলো আমরা দেয়ালের অপোজিট পাশে যাই,
মানে আমরা যেখানে আছি তার অপোজিট পাশে। তো অপোজিট পাশে যাওয়াটা একটু টাফ ছিল, কারণ ওই দেয়ালের চতুর্দিকে রাস্তাটা মানে মাটির ইয়েটা একটু ভালো ছিল না, একটু ঢালু ছিল। তারপরেও তারা খুব পা টিপে টিপে আস্তে 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 ওই অপোজিট পাশটাতে যায়। গিয়ে তারা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে। তারা খুব মানে সতর্ক ছিল, কোনো মানে শুকনো পাতা পায়ের নিচে পড়ে যেন মর্মর শব্দ না হয়, কারণ এরকম শব্দ হলেই তো টের পেয়ে যাবে। তারা যথেষ্ট সতর্ক ছিল। তারপরও কিছু শব্দ হয়েছে, তারা ভয়ে ছিল ওই লোকটা টের পেয়ে গিয়েছে কিনা। যাই হোক, তারা বুঝতে পারে না ওই লোকটা টের পায়নি। তারা ওই দেয়ালের উপর থেকে মাথাটা উঁচা করে দেখে যে ওই লোকটা কি করছে। তারা যে দৃশ্যটা দেখতে পায়, এই দৃশ্য দেখে তারা আর সহ্য করতে পারেনি। তারা দেখে যে ওই লোকটি কবরের ভেতর থেকে একটি লাশ বের করে ওই লাশটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যখনই এটা দেখেছে, ওই সুবর্ণ দাস এবং তার মামাতো ভাই দুজনই মানে প্রচন্ড শব্দ করে মানে বমি করে দেয়, মানে ওয়াক করে বমি করে দিয়েছে। আর এই বমির মানে যে করেছে, এই যে ওয়াক শব্দ করেছে, এইটা আবার সে শুনে ফেলেছে এবং শোনার সাথে সাথে তাদের দিকে তখন তাকিয়েছে। তাকানোর পর সে লাশ খাওয়া বাদ দিয়ে তাদের দিকে এগিয়ে আসা শুরু করেছে। তারা যখন টের পেয়েছে যে সে এগিয়ে আসে, দুজনই ঝেড়ে দৌড় দিয়ে বাইকের কাছে চলে যায়। বাইক স্টার্ট দিয়ে তারা বাড়ির দিকে আসতে থাকে। বাড়ির দিকে আসছে, পেছন দিকে একবার সুবর্ণ দাস তাকায় এবং সে দেখতে পায় ওই যে লোকটি, তার উচ্চতা এখন প্রায় 20 ফুট হয়ে গেছে এবং সেই লোকটি দৌড়ে দৌড়ে তাদের দিকে আসছে। মনে হচ্ছে এখনই মানে তাদেরকে ধরে ফেলবে। তাদের বাইকের স্পিড ওই সময় ওই গ্রামের রাস্তায় 70 উঠিয়ে দেয়, কারণ এর উপরে স্পিড উঠানো যাবে না, যেহেতু আঁকা বাঁকা রাস্তা। কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল গাড়ি মনে হয় মানে 15 বা সর্বোচ্চ 20 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। মনে হচ্ছে এর উপরে গাড়ি চলছেই না। আর পেছন থেকে ওই লোকটি যে এগিয়ে আসছে, রাগে গজরানোর আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে তারা কিন্তু মানে বাইক চালিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে এখনই ওই লোকটা ধরে ফেলবে তাদেরকে। যখনই তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখনই পেছন থেকে বলে ওঠে, তোদেরকে আজকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতাম রে, যদি ধরতে পারতাম কবরস্থানের এরিয়ার মধ্যে, বেঁচে গেলি। এরপরে তাদের আর কিছু মনে নেই। তখন তাদের জ্ঞান ফেরার পরে দেখা যায় যে তারা তাদের বাড়িতে আছে এবং তারা জানতে পারে গত 4 দিন ধরে তারা সেন্সলেস অবস্থায় এভাবে পড়েছিল। 4 দিন পরে তাদের জ্ঞান ফিরেছে। ডাক্তাররা এসেছে, বলেছে কোনো সমস্যা নেই, জ্ঞান ফিরে আসবে, ওষুধ দিয়ে গিয়েছে। 4 দিন পরে তাদের জ্ঞান ফিরে এসেছে। তো যখন তাদের জ্ঞান ফিরেছে, তখন তারা এই ঘটনাটি সকলকে খুলে বলে তারা এই দৃশ্যটি দেখেছে। এরপরে তাদের বর্ণনা অনুযায়ী কবরস্থানে ওই কবরের কাছে গিয়ে দেখে না, কবরটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কবরটা আগে যেভাবে ছিল ঠিক তেমনই, কেউ যে ভেতর থেকে কিছু বের করেছে এমন প্রমাণটা পাওয়া যাচ্ছে না। প্রিয় লিসেনার্স, কবরস্থানে লাশ খাওয়া এক ধরনের জিন কিন্তু থাকে। আমরা কিন্তু ইতোপূর্বে এরকম ঘটনা বলেছি। অনেক সময় দেখা যায় অপমৃত্যু যাদের হয়, সেই ক্ষেত্রগুলোতে এই লাশগুলো খাওয়ার জন্য অনেক দুষ্টু জিন ওত পেতে থাকে সুযোগের অপেক্ষায়। কখনো কখনো তাদের সুযোগ চলে আসে এবং সেই সুযোগে তারা এই লাশগুলো খেতে পারে। বিভিন্ন ঘটনার কারণে তারা সেই সুযোগ পেয়ে যায়, আমরা সেই ব্যাখ্যাতে যাব না। তবে ওনাদের দুজনের সাথে, মানে সুবর্ণ দাস এবং তার মামাতো ভাইয়ের সাথে এর থেকেও যে ভয়ানক বিপদ হয়নি এবং এর পরবর্তীতেও তারা যে ওই পিশাচ দ্বারা আক্রান্ত হয়নি, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক সময় দেখা যায় যে এই ঘটনার পর ওই পিশাচটা তাদের পিছু নেয় এবং লেগে থাকে, অনেক কষ্ট করে ওই পিশাচকে তাড়াতে হয় বা কখনো কখনো জীবন নাশ হয়ে যায়। তো যেহেতু এর পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি, তো ঘটনাটি মূলত এখানেই শেষ। আশা করছি এই ঘটনাটি প্রিয় লিসেনার্স আপনাদের সকলের ভালো লেগেছে।
প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুলনার গল্লামারি থেকে আমাদেরকে পাঠিয়েছেন ইয়াসিন ভাই। তো এই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। উনি বর্তমানে মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আর ঘটনাটি যখন ঘটে তখন তিনি ক্লাস 10-এ পড়ছেন। ঘটনাটি বছর 3 আগে ওনার সঙ্গে ঘটেছিল। ওনাদের গ্রামের বাড়ি যশোরের 12 বাজার নামক স্থানে, কিন্তু উনি ওনার আব্বুর চাকরির সূত্রে সাতক্ষীরা জেলার নলতা গ্রামে থাকতেন। যেদিন ঘটনা ঘটে ওই দিন বাসায় গন্ডগোল করে, মানে ঝগড়াঝাটি করে সন্ধ্যা 7টার দিকে উনি বাসা থেকে বের হয়ে যান। তখন সময়টা ছিল বর্ষাকাল। ওনাদের বাসা থেকে সাতক্ষীরা মাত্র 1 ঘন্টার পথ। তাই উনি নলতা কালীবাড়ি থেকে একটি বাসে উঠে সাতক্ষীরাতে চলে আসেন। সেখানে তিনি ওনার এক খালাতো ভাইয়ের হোস্টেলে গিয়ে ওঠেন, কিন্তু সমস্যা দেখা দিল। ওই সময় ওনার খালাতো ভাই হোস্টেলে ছিল না। রাগের মাথায় ওনার খালাতো ভাইকে ফোন দেওয়ার কথা মনেই ছিল না। দেখা গেল আবার ফোন যে দেবেন, দিলে খালাতো ভাই আবার যদি তার বাড়িতে বলে দেয় যে ও আসছে আমার কাছে, তখন আবার দেখা গেল যে লোকজন তার আগেই ওখানে চলে গিয়েছে তাকে আবার নিয়ে আসার জন্য। এই সমস্ত কারণেও আসলে ফোন উনি দেননি। যাই হোক, হোস্টেলে গিয়ে যখন তার খালাতো ভাইকে পেলেন না, এখন তিনি কি করবেন? তখন রাত বাজে প্রায় 10টা। ওই সময় তিনি চিন্তা করেন যে উনি ওনার নানা বাড়িতে যাবেন। ওনার নানা বাড়ি ছিল শাহপুর মোরাগাছা গ্রামে। এই গ্রামটি মূলত সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্ভুক্ত। যাত্রাপথে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। যেখানে ওনার যাত্রাটা শেষ হয় ওই জায়গাটার নাম ছিল মসিয়াডাঙ্গা। ওখান থেকে ওনার নানা বাড়ি 4 থেকে 5 কিলোমিটার দূরে। ওখান থেকে নর্মালি অটো বা এই টাইপের যানবাহনে চলে যাওয়া যায়। তো মসিয়াডাঙ্গায় দাঁড়ানো অবস্থায় সেখানে কোনো রকম যানবাহন পাচ্ছিলেন না। আর ওনার নানা বাড়ি যাওয়ার যে রাস্তাটা, সেটা আসলে খুব একটা ভালো ছিল না। আর বর্ষাকাল হওয়ার কারণে উনি আরো যানবাহন পাচ্ছিলেন না। রাস্তার বিভিন্ন জায়গায় আবার কাদা ছিল। যাই হোক, কোনো কিছু না ভেবে দেরি না করে উনি হাঁটা শুরু করলেন। বিভিন্ন জায়গায় কাদা হয়েছিল, সেই জায়গাগুলোতে হাঁটতে ওনার খুব অসুবিধা হচ্ছিল। তাও কোনো রকমে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান যে মোবাইলের চার্জ ফুরিয়ে আসছে। উনি যখন রওনা দিয়েছিলেন তখন চলতি পথে একটি দোকান থেকে কয়েকটা পাউরুটি কিনে রেখেছিলেন। হাঁটতে হাঁটতে সেই পাউরুটিগুলো তিনি খান এবং মোবাইলটা তিনি পকেটে রেখে দেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। ভাগ্য ভালো ছিল, পাউরুটি খাওয়ার পর পলিথিনটা তিনি রেখে দিয়েছিলেন। সেই পলিথিনটার ভেতরে মোবাইল ফোনটা রেখে দেন এবং অন্ধকারে আস্তে আস্তে হাঁটা শুরু করেন। হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল প্রথম 10 মিনিট। তো কারণ হলো ওই সময় বৃষ্টি হয়েছিল, পরবর্তীতে আবার বৃষ্টি কমে যায়। তো কি হয় যে 10 মিনিট পর যখন মোটামুটি একটু স্বাভাবিকভাবে উনি হাঁটছিলেন, হঠাৎ করে মনে হচ্ছে ওনার শরীরটা ভার হয়ে যাচ্ছে। ওনার মনে হলো পেছন থেকে খসখস শব্দে কেউ হেঁটে আসছে। যেহেতু রাস্তাটা কিছুটা কর্দমাক্ত ছিল, কেউ হেঁটে আসলে টের পাওয়া যায়, শব্দ হয়। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে একটা ছায়ার মতো কিছু একটা দ্রুত হেঁটে তার সামনে দিয়ে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করেছেন যে একটা মানুষ পাওয়া গেল, যে যার সাথে একটু হেঁটে হেঁটে যাওয়া যাবে একা একা রাস্তায় আমি। পরে দেখেন ওই মানুষটাকে আর খুঁজে পাচ্ছেন না তিনি। এখন দ্রুত হেঁটে সামনে দিয়ে চলে গেল না অদৃশ্য হয়ে গেল, সেটা উনি বুঝতে পারেননি। উনি মনে করলেন যে আমার মনের ভুল, মানুষ টানুষ কিছু না, মানুষ কিছু দেখিনি, এটা হয়তো বা কোনো ছায়াটা এই টাইপের কিছু একটা হবে। আর উনি যেহেতু অনেক টেনশন করছিলেন, যার কারণে হয়তো এরকমটা মনে হতেও পারে, এই চিন্তাই উনি করেছিলেন। যাই হোক, যেই এলাকাতে তিনি গিয়েছিলেন ওই এলাকাটা কিছুটা বিল অঞ্চল। আর এই কারণে ওখানে আশেপাশে অনেক মাছের ঘের রয়েছে। আর যেখানে যেখানে ঘের রয়েছে ওখানে ছোট ছোট ঘর তৈরি করা আছে, ওই ঘের যারা পাহারা দেয় তাদের জন্য। তো যেহেতু উনি হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন,
আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, জোরে বৃষ্টি হয়েছিল, সেটা থেমে গিয়েছিল, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়। উনি চিন্তা করলেন যে পাশে একটা ঘেরের মধ্যে যে ঘর রয়েছে সেই ঘেরে মানে কোন একটা ঘরে উনি বসবেন। তো এর মধ্যে ওনার মনে হলো একটি ঘর ফাঁকা। ওই চিন্তা করে উনি ওই ঘরের মধ্যে গিয়ে বসেন। খুব নিরিবিলি বসে আছেন, চিন্তা করছেন যে গুড়ি গুড়ি বৃষ্টিটাও যদি থেমে যায় তখন বের হবেন। কিন্তু চারদিকে খুব অন্ধকার ছিল। হঠাৎ করে জোরে বৃষ্টি পড়া শুরু হয়। হঠাৎ করে দেখে যে ওই বৃষ্টির মধ্যে একজন লোক এসে উনি যে ঘরের মধ্যে বসে আছেন তার মধ্যে ঢুকে পড়েছে। উনি প্রথমে মনে করেছিলেন যে বৃষ্টির কারণে হয়তোবা কোনো পথিক আশেপাশে দাঁড়াতে না পেরে সেও ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। সে চুপচাপ বসে আছে। সে যে ঢুকে পাশে একজন বসে আছে তার সাথে কথা বলবে যে আপনি কে, এই ঘরের ভেতর বা এই ঘরে আপনি থাকেন কিনা। হুট করে একজন আগন্তুক ঢুকে তো নর্মালি কাউকে জিজ্ঞাসা করে। তো সে চুপ করে বসে আছে। এদিকে উনিও কোনো কথা বলছেন না, মানে এই যে ইয়াসিন ভাই সেও কোনো কথা বলছেন না। তো উনি বুঝতে পারছেন যে পাশের যে লোকটা সে বুঝতে পেরেছে তার পাশে ইয়াসিন বসে আছে। এখন দীর্ঘ সময় বসে আছে, কি করবে? তখন ইয়াসিন ভাই চিন্তা করে দেখি পকেট থেকে মোবাইলটা বের করি, মোবাইলটা একটু চালানো যায় কিনা। কিছুটা চার্জ হয়তো বা জমে আছে, এখন চালানো যেতে পারে। কিন্তু উনি চালু করার চেষ্টা করে ব্যর্থ হলেন, কারণ মোবাইলের চার্জ এতটাই শেষ হয়ে গেছে যে এই দীর্ঘ সময় বন্ধ থাকার পরেও মানে সেটা চালু হচ্ছে না। তারপরও মোটামুটি একটু চেষ্টা করে যান। যখন মোবাইলটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য ধপ করে একটু জ্বলে উঠেছিল, ওই আলোতে, ওই স্ক্রিনের যে আলোটা হয় ওই আলোতে ওই ইয়াসিন ভাই দেখতে পান যে ওই যে চাদর মুড়ি দেওয়া যে লোকটা ঘরের মধ্যে ঢুকেছিল ওই লোকটি আসলে এক টানা ওনার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে উনি চমকে ওঠেন। উনি বলেন যে ভাই কোনো সমস্যা? লোকটি কোনো কথা বলে না। তখন ইয়াসিন ভাই মনে করছে মনে হয় লোকটি পাগল। এভাবে আরো 10 মিনিটের মতো কেটে যায়। এখন এভাবে পাশাপাশি দুজন বসে আছে, কোনো কথাবার্তা নাই, পরিবেশটা একটু গম্ভীর হয়ে আছে। তো ইয়াসিন ভাই পরিবেশটা স্বাভাবিক করার জন্য ওনাকে প্রশ্ন করে আপনার বাসা কোথায়। এবার লোকটি তার গা থেকে চাদর খুলে ফেলে। ইয়াসিন ভাই কিন্তু এটা চিন্তা করেছিল যে এই বর্ষাকালে, এখন তো শীতকাল না, বর্ষাকাল মানে তো গরমকালও, চাদর পরে কেউ ঘুরে বেড়ায় নাকি, এটা উনি চিন্তা করছিলেন যদিও। তো ওই যখন বলছে বাসা কোথায় তখন লোকটা চাদর খুলে ফেলে এবং প্রচন্ড অন্ধকারের মধ্যেও ইয়াসিন ভাই স্পষ্টভাবে দেখতে পান লোকটির চোখের ভেতর আগুনের মতো আলো জ্বলছে আর তার মাথাটা কঙ্কালের মতো। উনি প্রচন্ড ভয় পান, আল্লাহু আকবার বলে ওখান থেকে ভৌ দৌড় শুরু করেন। দৌড়াতে দৌড়াতে উনি বিভিন্ন জায়গায় পা পিছলে পড়ে যান। সৌভাগ্যবশত ওনার মোবাইলটা তখনও পলিথিনের ভেতর ছিল, মানে উনি আবার ওই পলিথিনের ভেতর থেকে মানে মোবাইলটা আবার পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। তো হঠাৎ করেই ইয়াসিন ভাই দেখেন ওই লোকটা, ওই চাদর পরা ওই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই আমাকে কেন বিরক্ত করলি? অহেতুক আমাকে দেখার চেষ্টা কেন করলি তুই? তোকে তো এখন আর ছাড়বো না, আমাকে বিরক্ত করার শাস্তি তুই পাবি। এ কথা বলার সাথে সাথে লোকটি দেখি আস্তে আস্তে নাকি লম্বা হতে শুরু করে এবং তার হাত দিয়ে এই ইয়াসিন ভাইয়ের গলা টিপে ধরে। উনি চিন্তা করেছেন যে শেষ, আজকে আমার জীবন শেষ। উনি জোরে জোরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকেন। এর মধ্যে হঠাৎ করে লোকটি অদৃশ্য হয়ে যায়। তখন ইয়াসিন ভাই আশেপাশে কাউকে দেখেন না যে কাউকে সাহায্যের জন্য বলবেন। উনি আবার উঠে দৌড় লাগান। হঠাৎ করে তিনি দেখেন ওনার পেছন থেকে একটা কুকুর ছুটে আসছে। উনি ওনার মতো দৌড়ে যাচ্ছেন। চলতি পথে বেশ কয়েকবার আবারও উনি পড়ে গিয়েছিলেন। তারপর উনি দেখেন যে এখন একটা কুকুর না, 3-4টা কুকুর ওনার চারদিকে ঘিরে ধরে রয়েছে এবং তাদের স্বরে ভয়ঙ্করভাবে গর্জন করে যাচ্ছে। তো উনি আর এটা নিতে পারছিলেন না, উনি ওখানেই মাথা ঘুরে পড়ে যান।
তো ওনার একদম সেন্স আসলে ছিল না, বিষয়টা এরকম না, মানে আধো সেন্স আছে আধো নেই এরকম একটা অবস্থা। এর মধ্যে কি হয় যে ওই যে ওখানে আশেপাশে আরো ঘের রয়েছে না, ওই ঘেরের একজন লোক ওই রাস্তা দিয়ে ফিরছিল। তো সে দেখতে পায় যে উনি এই রাস্তার উপর পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে এবং আরো কিছু লোকজনকে ডেকে নিয়ে আসে, কারণ তার তো পরিচিত আরো লোকজন আছে আশেপাশে ঘেরের যে ঘরগুলো রয়েছে। এর মধ্যে একজন আবার ইয়াসিন ভাইকে চিনতো এবং সে আবার তার দূর সম্পর্কের মামাও হয়। আর ইয়াসিন ভাইয়ের বড় মামা ছিল গ্রামের মেম্বার, সেই খাতিরে টুকটাক অনেকেই ওনাকে চিনতো, বিভিন্ন সময় বেড়াতে আসতো। তো যাই হোক, তারা সকলে ধরাধরি করে ওনার নানা বাড়িতে নিয়ে আসে। সেখানে ওনার বড় মামা ওনার এই অবস্থা দেখে পাশের মসজিদ থেকে ওই রাত্রেই ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। ইমাম সাহেব তাকে দেখে ঝাড়ফুঁক করে দেয়। সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সবাইকে এই ঘটনাটা খুলে বলে। সবাই তাকে সান্ত্বনা দেয়, আরে কিছু হবে না, এমনি ভয় পেয়েছো রাতের বেলা, এরকম টুকটাক রাতের বেলা আসতে গেলে মানুষ ভয় পাই। আর যেহেতু বিল এলাকা, এরকম ঘটনা টুকটাক অনেকেই ঘটে। তো ওই দিনেই ওনার আম্মু এবং ওনার ছোট ভাই ওনার নানা বাড়িতে চলে আসে। বেশ এক সপ্তাহ ভালোভাবেই কাটে। এক সপ্তাহ পর এক রাতে উনি ওনার নানির রুমে ঘুমিয়েছিলেন। ঘুমের ঘোরে উনি দেখতে পান একজন লোক ওনার সামনে দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে। সে তাকে বলে, এই তোর আম্মুকে ডেকে আন। কিন্তু উনি ঘুমের ঘোরেই বলছে আর কি, ঘুমের মধ্যে উনি দেখছেন এটা যে এবং শুনছেন যে ওনার আম্মু এবং ওনার মামা, আরো যার মামারা আছে পাশের ঘরে, ওনারা কথা বলছেন এবং ওনাদের কথার শব্দ শুনতে পাচ্ছেন। উনি ঘুমের ঘরে ওই লোকটাকে বলে যে আম্মু পাশের ঘরে আছে, যান, আপনি নিজে যান। কিন্তু ওই লোকটি বলে, না, তুই যা, তুই গিয়ে ডেকে আন। উনি ঘুমের মধ্যে বলে, আমি পারবো না। তখন ওই লোকটি বলে, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। এই বলে ওই লোকটি চলে যায়। তো উনি কিন্তু ঘুমাচ্ছেন, ওই ঘুমের মধ্যে কিন্তু ঘটনা ঘটছে, স্বপ্নের মধ্যেই। ওনার যখন ঘুম ভাঙে তখন উনি এই বিষয়টি কাউকে বলেননি। উনি মনে করেছেন যে এটা তো স্বাভাবিক, ঘুমের মধ্যে দেখেছেন, মনের ভুল। কিন্তু উনি কোনো কিছু খেতে পারছেন না, না ভাত খেতে পারছেন, না পানি খেতে পারছেন। ওনার মাকে ডাক দেন। ওনার মা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গলার মধ্যে দেখতে পান যে ওনার গলার মধ্যে লাল লাল ফুসকুড়ি উঠেছে, যেটা গতকাল কেউ ছিল না। এবং এই কারণে উনি কোনো খাবার খেতে পারছিলেন না। কোনো খাবার খেতে গেলেই প্রচন্ড যন্ত্রণা হতো, চিৎকার চেঁচামেচি শুরু করতেন। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসেন, ডাক্তার দেখান, কিছুতেই কোনো কাজ হয় না। 2 সপ্তাহ প্রচন্ড কষ্ট করেছেন। কোনো মতে কিছু লিকুইড খাবার খেতে পারতেন, কিন্তু শক্ত কোনো খাবার তিনি খেতে পারতেন না। এরপর আবার সেই ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব যখন ঝাড়ফুঁক করে দেন, এর কয়েকদিনের মধ্যেই আল্লাহর অশেষ রহমতে এটি ভালো হয়ে যায়। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার প্রথম অংশ মাত্র এটা। ঘটনা এখনো বাকি রয়েছে, প্রিয় লিসেনার্স। এরপর উনি ওনার নানা বাড়ি থেকে ওনাদের বাড়িতে চলে আসেন। এরপর আর কোনো সমস্যা হচ্ছিল না, সময়টা বেশ ভালোই যাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, প্রাইভেটে যাওয়া, রাতে পড়াশোনা শেষে বাজারে গিয়ে কিছুটা সময় আবারও আড্ডা দেয়া, এভাবে বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন বন্ধুরা মিলে পরামর্শ করে যে আজ রাতে তারা মাছ ধরতে যাবেন। তো প্ল্যান মোতাবেক রাত 2টোর দিকে বের হওয়ার কথা ছিল। যাই হোক, ওই প্ল্যান করার পর যে যার মতো বাড়িতে চলে আসে। উনি আবার বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, কারণ রাত 2টোর সময় বের হওয়ার কথা, তো উনি 11টার দিকে ঘুমিয়ে পড়েছেন আর মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছেন। এভাবে কিছু সময় ঘুমানোর পর রাত 1:30টার দিকে ওনার বন্ধু সাব্বিরের আওয়াজ শুনতে পান। সাব্বির তাকে ডাকছে এবং বলছে, এই তাড়াতাড়ি বের হ, রেডি হয়ে আছে সবাই, তোর এত ঘুম, কতক্ষণ ধরে তোকে ডাকছি। এই কথা শুনে উনি তাড়াতাড়ি মাছ ধরার টেটাটা নিয়ে বাইরে চলে। টেটা তো নিশ্চয়ই প্রিলিসেনার্স চিনতে পেরেছেন, যেটা দিয়ে মাছ ধরে, যেটার ফলায় অনেকগুলো সুয়ের মতো আছে, মোটা মোটা। বাইরে গিয়ে তিনি দেখেন যে সাব্বির দাঁড়িয়ে আছে
আর তারা প্ল্যান করে রেখেছিল, তাদের গন্তব্য ছিল রহিম স্যারের পুকুর। ওখানে রহিম স্যারের একটি পুকুর ছিল, ওই পুকুরটা অনেক পুরাতন, দিনের বেলা লোকজন ওখানে কম যেত, আর রাতের বেলা তো কেউ যেতই না। তো ওই নিরিবিলি ভেবে ওই পুকুরে মাছ ধরার জন্যই তারা প্ল্যান করেছিল, যাতে কেউ বুঝতে না পারে। যাই হোক, উনি তো সাব্বিরের সাথে হাঁটছেন, তখন এই ইয়াসিন ভাই সাব্বিরকে বলে, কিরে বাকিরা সব কই? সাব্বির কোনো কথার উত্তর দেয় না। সাব্বিরের সাথে আরো অনেক কথা বলতেছে, কিন্তু সাব্বির কোনো কথার উত্তর দেয় না। আর সাব্বির সবসময় তার থেকে কিছুটা দূরত্ব রেখে হাঁটছিল। উনিও জোরে জোরে হাঁটা শুরু করে, তবুও সাব্বিরের নাগাল পায় না, দূরত্ব থাকেই। তখন ইয়াসিন ভাই আবার বলে যে, কিরে রাফি, সৌরভ, আকাশ ওরা সব কই? তারপরও সে কোনো উত্তর দেয় না। তখন এই ইয়াসিন ভাইয়ের মনে একটু সন্দেহ জাগে। তখন সে বুঝতে পারে যে আচ্ছা, এই যে আগে গল্প শুনতাম যে যদি কোনো পিশাচ জাতীয় কিছু বা জিন জাতীয় কিছু সাথে সাথে হাঁটে রাতের বেলা, তার হাঁটার মানে নাগল পাওয়া যায় না, জোরে হাঁটলে বা দৌড়ালেও, এর তো নাগল পাচ্ছি না। আর বিভিন্ন গল্প শুনেছি যে অনেকবার কথা বললেও খালি হু না এরকম উত্তর দেয়, হ্যাঁ হু করে। এও তো কোনো কথার উত্তর দেয় না, হ্যাঁ হুও করে না। চিন্তা করেন যে এইটা তো মনে হয় পিশাচ রে, আমার সাথে তাই এর আগে একবার ঘটনা ঘটেছিল। এই চিন্তা করে ঘুরে দেন এক দৌড়। আর যখনই দৌড় শুরু করেছেন, পেছন থেকে ভয়ঙ্কর বাঘের গর্জন উনি শোনেন, এবং এত ভয়ঙ্কর ছিল সেই গর্জন, মনে হচ্ছিল ওনার হৃৎপিণ্ডটা এখনই বুঝি বন্ধ হয়ে যাবে। তবুও উনি কোনো কিছুর দিকে না তাকিয়ে দৌড়াতে থাকেন। হঠাৎ করে সেই রক্তমাখা চোখ এবং কঙ্কালের মাথার মতো সেই অবয়বটি তার সামনে এসে দাঁড়ায়। তখনও তার গায়ে চাদর ছিল। সামনে এসে দাঁড়িয়ে আছে এবং বলছে, কি মনে করেছিলি বেঁচে গেছিস? এত সহজ না। এই বলে সজোরে তার বুকে একটি লাথি মারে। এক লাথিতে সে ছিটকে দূরে পড়ে যায় এবং চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে, তখন তিনি দেখতে পান যে উনি ওনার বাড়ির বিছানায় ঘুমিয়ে আছেন এবং তার পাশে মা বসে আছে এবং তার মা কাঁদছে। তিনি তার মাকে সব ঘটনা খুলে বলেন। তখন উনি নিজেও দেখতে পান এবং পরিবারের সদস্যরাও দেখতে পান যে তার বুকের উপর মানে আঘাতের একটি চিহ্ন রয়েছে এবং সেই জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। বুকে প্রচন্ড আঘাত পেয়েছিলেন। ওনার বাবা ওনার গ্রামের এক কবিরাজকে ডেকে আনে। কবিরাজ এসে বলে ওনাকে খুব শক্তিশালী খারাপ একটি জিন আসর করেছে, এর থেকে নিস্তার পাওয়া অনেক কঠিন। যাই হোক, এরপরও সে নিজের বিদ্যা বুদ্ধি যতটুকু ছিল সে ঝাড়ফুঁক করে দিয়ে যায়, তেল পরে দিয়ে যায়, পানি পরে দিয়ে যায়। এরপর মোটামুটি বেশ কয়েকদিন বেশ ভালোই চলছিল। এরপর থেকে শুরু হয় পরিবারের সবার সাথে মানে ঘটনা, মানে উৎপাতটা এমন ছিল যে ওনাদের ঘরের টিনের চালে কারো হাঁটার শব্দ পেত রাতের বেলা। আবার কেউ যদি রাতের বেলা বাইরে যেত, ওই চাদর পরা লোকটিকে দেখতে পেত। এইভাবে লোকজন মানে তার বাড়ির লোকজন স্পেশালি ভয় পাওয়া শুরু করলো। এর তাছাড়া এই ইয়াসিন ভাই যখন ঘুমিয়ে থাকতো, তখন ওনার শরীরে মানে ঘুম থেকে জাগার পরে দেখতো ওনার শরীরে নানা জায়গায় নখের আঁচড় পাওয়া যাচ্ছে। এমনই ভাবে এক রাতে উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুমের মধ্যেই ওনার চোখ খুলে যায় এবং উনি দেখতে পান সেই চাদর মুড়ি দেওয়া লোকটা ওনার মুখের উপরে রক্তমাখা চোখ নিয়ে ভেসে আছে, আর ওই লোকটির মুখ দিয়ে রক্ত ওনার মুখে এসে পড়ছে। উনি যখন ঘুমের ঘরে চিৎকার দেন, তখন ওনার আব্বু আম্মু পাশের রুম থেকে ছুটে আসে। তখন আর তিনি কাউকে দেখেন না। এভাবে এতটা জ্বালাতন বেড়ে গিয়েছিল, কবিরাজ ডেকেও যখন সমস্যার সমাধান হচ্ছিল না, এরপরে অনেক খোঁজাখুঁজি করে ভালো একজন কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ আসার পর মূলত তাকে রুকিয়া করতে থাকেন এবং একটি পর্যায়ে একটি গোল বৃত্ত করে এই ইয়াসিন ভাইকে ওর মধ্যে বসায় এবং অনেকক্ষণ চেষ্টা করার পর ওই জিনটাকে হাজির করতে সক্ষম হয়। ওই জিনের সাথে তার কথা কাটাকাটি হয়। একটি পর্যায়ে ওই জিনটাকে বোতলে বন্দি করে এবং বন্দি করে ওই কবিরাজ তার সাথে করে নিয়ে যান এবং ওইটাকে নাকি তিনি নদীতে ফেলে দিয়েছেন। তো আল্লাহর রহমতে তিনি এখন ভালো আছেন। তো মাঝে মাঝে নাকি এখনো তিনি স্বপ্নে দেখেন ওই চাদর পরার লোকটাকে। সে এসে বলে, আমি তোকে ছাড়বো না,
আবার যখন ফিরে আসব তখন দেখি তোকে কে বাঁচায়। যাই হোক, ইয়াসিন ভাই সকলের কাছে দোয়া চেয়েছেন যে এই কালো ছায়াটা ওনার জীবনে যেন আর কখনো ফেরত না আসে, স্বাভাবিকভাবে তিনি যেন জীবনযাপন করতে পারেন। আর আমরাও চাই প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা আর কারোর সাথে না ঘটুক, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। প্যারানরমাল কোনো এক্সপিরিয়েন্স যে কারো হতেই পারে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে কারো জীবন যেন দুর্বিষহ না হয়ে ওঠে, এটাই থাকলো আমাদের কামনা। তো ইয়াসিন ভাই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া আমরা করি। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ইয়াসিন ভাইয়ের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। সঙ্গত কারণে তিনি তার নামটি বলতে নিষেধ করেছেন, যদিও বা আমাদেরকে তিনি তার নামটি জানিয়েছেন এবং তার ডিটেলস, অ্যাড্রেস সহ বিস্তারিত বিষয়াদি আমাদেরকে বলেছেন, কিন্তু বেশ কিছু জিনিস তিনি আমাদেরকে বলতে নিষেধ করার কারণে সেগুলো এড়িয়ে যাচ্ছি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, আর তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। আর ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল ছিল 2016। এক রাতে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। মূলত ঘটনাটির অনেকগুলো অংশ থাকলেও একই রাতে ঘটনাটি ঘটেছিল ওনার সাথে। উনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন, তখন ওনার দাখিল পরীক্ষার সময় হয়ে যায়। আর ওনার যিনি শিক্ষক ছিলেন তিনি ওই মাদ্রাসার হোস্টেলে নিজেও থাকতেন এবং ওখানে আবাসিক শিক্ষক হিসেবে তিনি কর্মরত ছিলেন। আর যেহেতু তিনি ওখানে থাকতেন, মাদ্রাসার যারা দাখিল পরীক্ষার্থী ছিল, এসএসসি পরীক্ষার্থী ছিল, তাদেরকে তিনি রাতের বেলা ক্লাস করাতেন। আর উনি যেহেতু আবার হোস্টেলে থাকতেন না, এই কারণে রাতের বেলা তাকে বাইসাইকেলে করে মাদ্রাসায় গিয়ে ক্লাস করে আসতে হতো। তো উনি যেখানে থাকতেন, ওনার যে বাড়িটা, তো ওই বাড়ি থেকে মাদ্রাসার যে দূরত্ব, এই দূরত্বটা মাত্র 1 কিলোমিটার। উনি যখন ওনার বাড়ি থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পরে ওনার নানার বাড়ি পড়ে। আর নানার বাড়ি পার হওয়ার পরে ওই সময়ে একটি হাইওয়ে প্রজেক্ট হচ্ছিল, আর কি একটা রাস্তা হচ্ছিল। তো ওখান দিয়ে সাইকেল চালিয়ে যেতে 5 মিনিট সময় লাগে মাদ্রাসায় পৌঁছাতে। আর ওনার যে নানার বাড়ি, ওই নানার বাড়ি থেকে কিছুটা সামনে গেলে একটা কবরস্থান পড়ে। কবরস্থানটা পার হওয়ার পর কিছুটা পথ আগালে একটি স্কুল পড়ে। স্কুলটি তখনও উদ্বোধন হয়নি, এখন হয়েছে। স্কুলের সাথে বড় একটি পুকুর রয়েছে। এই পুকুরের পাড় আবার অনেক উঁচু। পুকুরটার সাথে তখন বিশাল একটা বাউন্ডারি করা জায়গাও ছিল। সেখান থেকে আবার একটু সামনের দিকে এগোলে রাস্তার দুই পাশে, এক পাশে ছোট্ট আরো একটি কবরস্থান, আর এক পাশে একটি ছোট্ট শ্মশান ছিল। এর মধ্যবর্তী জায়গায় একটা খাল ছিল, খালের উপর দিয়ে আবার একটা ব্রিজ ছিল। আর ব্রিজটা দিয়ে যখন সামনে আরো একটু সামনের দিকে এগোনো যাবে, তখন হাতের ডান পাশে একটি বিশাল হিন্দু বাড়ি রয়েছে। আর ওই হিন্দু বাড়িটা পার হলে একটি বাজার, আর বাজারটি পার হলেই ওই মাদ্রাসা। এতগুলো বর্ণনা দেওয়ার পেছনে কারণ রয়েছে প্রিয় লিসেনার্স, কারণ এই ঘটনাটি যখন ঘটেছিল, এই জায়গাগুলোর প্রত্যেকটা না হলেও উল্লেখযোগ্য কয়েকটি প্লেসের সাথে এই ঘটনাটি সম্পর্কযুক্ত রয়েছে। এই কারণে বিস্তারিত বিবরণটা আমাদেরকে দিতে হলো। তো যাই হোক, উনি যেটা করতেন সেটা হলো যে ওই আসরের নামাজ পড়ে উনি বাসার থেকে হালকা নাস্তা করে সাইকেলে করে মাদ্রাসায় চলে আসতেন। তো সেখানে বন্ধু বান্ধবদের সাথে গ্রুপ স্টাডি করে এশার নামাজের পরে ওই হুজুর পড়াতে বসতেন। তো পড়ানোর পর রাত 10টার দিকে সাধারণত পড়া শেষ হয়ে যেত। আর ওনার সব বন্ধু বান্ধব যেহেতু হোস্টেলেই থাকতেন, উনি শুধু বাইরে থাকতেন। তো যেদিন উনি গিয়েছিলেন, ওই দিনও আসরের পরে গিয়েছিলেন। প্রতিদিনের মতো গ্রুপ স্টাডি চলছে। তারপরে
এশার নামাজের পর হুজুর পড়ানো শুরু করেছে। ওই সময় শীতের কাল ছিল, ডিসেম্বর মাস, 2016 সালের ডিসেম্বর মাস ছিল আর কি। ওই দিন মাদ্রাসার ওই হুজুর উনি আবার ইসলামের ইতিহাস পড়াচ্ছিলেন। আর যেহেতু ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সময়টা একটু বেশি লেগে যায়, ওই দিন সবকিছু শেষ করতে করতে মোটামুটি রাত 11টা, 11:30 বেজে যায়। যেহেতু মানে অনেক রাত হয়ে গিয়েছে, তারপর আবার শীতকাল, এই জন্য ওনার যারা ক্লাসমেট ছিল, যারা ওই হোস্টেলে থাকতো, তারা সকলে রিকোয়েস্ট করে আর কি, যে তোমার যাওয়ার দরকার নাই, তুমি আজকে থেকে যাও। কিন্তু সকলের রিকোয়েস্ট উনি আর রাখেননি, কারণ হলো যে ওনার বাসা তো খুব বেশি দূরে না, আসলে 1 কিলোমিটার সাইকেল নিয়ে আহামরি কোনো দূর না, সত্য কথা বলতে যেটা। আর উনি রাতের বেলা অনেকবার আসা যাওয়া করেছেন, কখনো ওনার সাথে কোনো প্যারানরমাল বিষয় ঘটেও নি। তাই ওই প্যারানরমাল ঘটনা ঘটার কোনো চিন্তাও ওনার মাথায় আসলে ছিল না। আর উনি যেটা করতেন সেটা হলো ওই পড়াশোনা করে গিয়ে রাতের বেলা গিয়ে মানে খাবার খেতেন। তো উনি চিন্তা করেছে যে রাত তো অনেক হয়েছে, রাত্রে তো খাওয়া দাওয়াও হয়নি, তো বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করব। আর হোস্টেলে তো একটা মিল সিস্টেম রয়েছে, চাইলেও আসলে ওইভাবে খাওয়াটা একটু সমস্যা। আর ওনারও আনইজি লাগছিল, বন্ধু বান্ধবরা তাকে অবশ্যই মেহমানদারি করাতো, কিন্তু ওনারও আনইজি লাগছিল, এই জন্য উনি চিন্তা করেন যে উনি বাড়িতেই যাবেন। তো যাই হোক, ওই চিন্তা করে উনি ওনার সাইকেল নিয়ে ওই শীতের মধ্যেই বেরিয়ে যান মাদ্রাসা থেকে। তো স্বাভাবিকভাবে মাদ্রাসাটা মানে বাজারের ঠিক পরেই ছিল। মাদ্রাসা পার হওয়ার পরে বাজার যখন পার হয়ে আসেন, তখন ওই যেই হিন্দু বাড়িটির কথা বললাম, সেই বাড়িটার ওখানে আসেন। ওই বাড়িটা পার হওয়ার পরপরই হঠাৎ করে ওনার ভালো সাইকেল, কোনো সমস্যা নেই, হঠাৎ করে সাইকেল চেন পড়া শুরু হয়ে যায়। তো উনি তো চিন্তায় পড়ে যান যে কি ব্যাপার, সাইকেলেও তো কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে এই জায়গায় এসে চেন পড়ে যাচ্ছে কেন? তো উনি যতবার চেন পড়েছে ততবারই উনি চেন উঠিয়েছেন, কিন্তু এতবার চেন পড়া এটা সাইকেলের কোনো সমস্যাই হয়েছে এটা উনি ধরে নেন আর কি। উনি চিন্তা করেন যে না, আর বারবার চেন উঠানো যাবে না, সাইকেল নিয়ে হাঁটতে থাকি। তো ওই চিন্তা করে উনি সাইকেল নিয়ে হাঁটতে থাকেন। আর ওনার কাছে যে ফোন ছিল, ওই ফোনের ফ্ল্যাশ লাইটটি উনি জ্বালিয়ে রেখেছিলেন। তো উনি যাচ্ছেন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, কোনো সমস্যা নেই। উনি খেয়াল করেন যে ওই সময় মানে যখন ওনার ফোন উনি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছেন, মানে মাদ্রাসা থেকে যখন বের হন, তখন ওনার ফোনে 90% চার্জ ছিল। উনি যখন বাসার থেকে বের হয়েছিলেন বিকালবেলা, তখন ফুল চার্জ 100% চার্জ দিয়ে নিয়ে এসেছিলেন, মাঝখানে তার ফোন ইউজ করেননি। এবং মাদ্রাসা থেকে যখন বের হয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছেন, তখন 90% চার্জ ছিল। খুব বড় জোর কয়েক মিনিট, 4-5 মিনিট হয়েছে আর কি সাইকেল চালিয়েছেন। এত তাড়াতাড়ি তো মোবাইলের চার্জ শেষ হওয়ার কথা না, ওনার ফোনটিও নতুন ফোন ছিল। কি হয়, ওনার ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। উনি তো অবাক যে আমার ফোনে তো চার্জ রয়েছে, ফোন বন্ধ হয়ে গেল কেন? এদিকে সাইকেলের চেন পড়ে যাচ্ছে, আবার ফোন বন্ধ হয়ে গেল। উনি অনেক চেষ্টা করে ফোনটা অন করতে পারছেন না। তো উনি মনে মনে ওই দোকানদারকে গালি দিচ্ছেন যে এরকম বাজে একটা ফোন তাকে ধরিয়ে দিয়েছে। যাই হোক, উনি যখন অনেক চেষ্টা করে সাইকেলটাও ঠিক করতে পারেননি, ফোনটা অন করতে পারেননি, উনি যথারীতি ফোন পকেটে রেখে ওই কুয়াশার মধ্যে সাইকেল ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছেন। উনি যখন ওই যে ব্রিজটার কথা বললাম, যে ব্রিজের একটা ছোট্ট খালের উপরে একটা ব্রিজ ছিল, ব্রিজের এক পাশে ছোট্ট আরো একটি কবরস্থান এবং এক পাশে শ্মশান ছিল। ওই ব্রিজের কাছে যখন এসেছেন, তখন দূরে লম্বা আকৃতির কিছু একটা অবয়ব উনি দেখতে পান। শুরুর দিকে উনি আসলে বুঝতে পারেননি, উনি মনে করছে বড় কোনো খাম্বা হবে, মানে পিলার হবে, কিন্তু ওই জায়গাটাতে উনি আগে কখনো পিলার দেখেননি। উনি চিন্তা করেন যে আগে দেখিনি, হয়তো বা যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পিলার বসাতেও পারে। উনি সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে উনি দেখেন এটা আসলে কোনো পিলার না, এটা বিশাল আকৃতির একটা মানুষের অবয়ব, একদম শুকনো লিকলিকে কঙ্কালসার একটা মানুষ। মুখমণ্ডলটা অনেক লম্বা, কিন্তু তার হাইট 50 থেকে 60 ফুট উচ্চতার। এই অবয়বটিকে দেখে ভীষণ রকমের ভয় পায় উনি, এবং ভয় পাওয়ার পর নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলেন। যেহেতু উনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, দোয়া কালাম জানতেন, তো উনি
দোয়া কালাম পড়তে থাকেন। এবং উনি এটা জানতেন যে রাতের বেলা যদি এই ধরনের জিনিস হঠাৎ করে সামনে চলে আসে, যদি কেউ বেশি ভয় পায় তাহলে সমস্যা আরো বাড়ে, এবং ওই জিনিসটি বা যে জিনিসটি সামনে চলে আসে সেই জিনিসটি আরো ভয় দেখানোর চেষ্টা করে। তো উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। অনেকক্ষণ ধরে দোয়া কালাম পড়ছেন, কিন্তু উনি দেখতে পান যে ওই অবয়বটি সামনের থেকে আর সরে না। ওদিকে ওই শ্মশানের পাশে একটা বাড়ি ছিল, তো মোটামুটি জোরে ডাক দিলে ওই বাড়ির লোকজন শুনতে পায়। তো উনি আবার কি করেন, জোরে জোরে ডাকাডাকি শুরু করেন, কিন্তু ওই বাড়ির লোকজন শুনতে পাচ্ছে। যেহেতু শীতের রাত, হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে, এই কারণে হয়তোবা সেখান থেকে কোনো সারা শব্দ আসছে না। এখন উনি যেটি করেন সেটি হলো সাহস করে ওই অবয়বটিকে জিজ্ঞেস করেন যে আপনি কে, আমার পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? তখন ওই অবয়বটি বলে, অনেক দিন ধরে তোকে চোখে চোখে রাখছি, পাহারা দিচ্ছি, সুযোগ পাইনি, আজকে পেয়েছি তোকে। তো যা, আমার পাশ দিয়ে চলে যা, সমস্যা কি তোর? তুই আমার পাশ দিয়ে যা, তারপর কি করার দরকার আমি তোকে করব। এই কথা বলার পর সে তো বুঝতে পেরেছে যে আজকে আমার অবস্থা খারাপ। সে আবার সাহস করে জিজ্ঞেস করে যে আপনি কেন আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন, আপনি কে? তখন সে উত্তর দেয়, আমার নাম নোরা, আমি এই শ্মশানেই থাকি, আজকে তোকে ছাড়বো না। তখন এই কথা শোনার পর স্বাভাবিকভাবে কি ফিলিংস হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা তো বুঝতেই পারছেন। তখন তিনি যে কাজটি করেন, আসলে এরকম সাহস আমার বেলায় হলেও আমি এই ধরনের সাহস পেতাম কিনা সেই চিন্তাই আমি একবার করেছি এই ঘটনাটি যখন পড়ছিলাম। উনি যে কাজটি করেন সেটি হলো, এক হাতে তো সাইকেল রয়েছেই, উনি সাইকেল এক হাতে ধরে রেখে একটু নিচু হয়ে মাটি রাস্তা থেকে কিছু ধুলোবালি, যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, রাস্তায় অনেক বালি ছিল, পায়ের নিচে অনেক বালি ছিল, এক মুঠো বালি তোলেন। বালি তোলার পর আয়াতুল কুরসি পাঠ করতে থাকেন এবং পাঠ করতে করতে পা দিয়েই নিজের চতুর্দিকে একটি বৃত্ত আঁকেন এবং বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে গিয়েছেন। এবং আয়াতুল কুরসি পড়ার পর ওনার হাতে যে বালু ছিল, এই বালুর উপরে ফু দিয়ে দূরে ওই অবয়বটির দিকে ছুঁড়ে মেরেছে। যেই না ওই অবয়বটির দিকে ছুঁড়ে মেরেছে, সাথে সাথে দেখে যে সামনের কিছু নাই, একদম কিচ্ছু নাই। তখন তিনি চিন্তা করলেন যে যাক, এই দুষ্টু অবয়বটি সামনের থেকে দূর হয়েছে। দ্রুত উনি সাইকেল নিয়ে দৌড়ানো শুরু করেন। সাইকেল তো চালাতে পারছিলেন না, ওই বৃত্ত থেকে বের হয়ে উনি সাইকেল নিয়ে দৌড়ানো শুরু করেছেন। উনি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ওনার ওই জায়গাটা পার হওয়ার পরে প্লে লিস্টের শুরুতেই বলেছি একটি কবরস্থান ছিল। ওই কবরস্থানের কাছাকাছি যখন এসেছেন, তখন হঠাৎ করে উনি ফিল করছেন পেছন থেকে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। তখন প্রথমে নিজেকে একটু সামলিয়ে নেন, এবং এটা উনি জানতেন যে রাতের বেলা পেছন থেকে যদি কোনো কিছু টের পাওয়া যায়, হেঁটে আসছে বা কেউ ডাক দেয়, কখনো ঘাড় ঘুরিয়ে দেখতে হয় না, পুরো শরীরকে ঘুরিয়ে দেখতে হয়। তো উনি নিজের পুরো শরীরকে, এক হাতে সাইকেল ধরে রেখেছেন, পুরো শরীরকে ঘুরিয়ে দেখেন পেছনে কি। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন, তখন দেখেন কুয়াশার মধ্যে কালো চাদর পরা কিছু একটা তার দিকে হেঁটে হেঁটে আসছে, এবং যত কাছে আসছে তার চেহারাটা স্পষ্ট হচ্ছে। 15 থেকে 20 হাত যখন দূরে, তখন উনি ওই অবয়বটার মুখমণ্ডল দেখতে পান। প্রিয় লিসেনার্স, বলেছিলাম যে একটি স্কুল রয়েছে, ওই স্কুলটি তখন উদ্বোধন হয়নি, কিন্তু ওই স্কুলের ইলেকট্রিক সংযোগটা দেওয়া হয়েছিল। দূরে যেই ওই স্কুলের যে আলো জ্বলছিল, বাতি, ওই বাতির আলোতে, হালকা আলোতে মূলত ওই অবয়বটির চেহারা দেখেছিলেন। তিনি দেখতে পান যে ওই অবয়বটির মুখমণ্ডল মনে হচ্ছে থেতলে গিয়েছে, কেউ আঘাত করতে করতে থেতলে দিয়েছে, এবং মুখে মনে হচ্ছে কোনো মাংস নেই। উনি তো ভয়ে মৃতর মতো হয়ে যান, মনে হচ্ছে এখন উনি বেহুশ হয়ে যাবেন। তো উনি যেহেতু দেখেছেন জিনিসটা পেছনে রয়েছে, সামনে নেই,
উনি আবারও আয়াতুল কুরসি পড়তে পড়তে সাইকেল নিয়ে দৌড়ানো শুরু করেন। উনি কিছুটা পথ যখন এগিয়েছেন তখন ওনার নানার বাড়ি চলে আসেন, কারণ ওনার বাড়ি পার হওয়ার পর ওনার নানার বাড়ি ছিল। ওনার নানার বাড়িতে কাছে চলে আসেন, কিন্তু নানার বাড়িতে উনি আর ঢোকেননি। উনি চিন্তা করছেন উনি ওনার বাড়িতেই চলে যাবেন, যত বিপদই হোক ওনার বাড়িতে চলে যাবেন। তো ওই নানার বাড়ির সামনে একটা বিশাল তাল গাছ ছিল। তো উনি দেখছেন ওই তাল গাছ থেকে কি যেন একটা নেমে আসছে, এবং একটা না 5-7টা কিছু একটা নেমে আসছে। উনি তাকিয়ে দেখেন তাল গাছের উপর থেকে মাথা নিচু, মানে নিচ দিক দিয়ে বড় বড় বিড়াল। বিড়ালের কালার কোনোটা কালো কোনোটা সাদা, মানে পিওর কালো পিওর সাদা, এরকম 4-5টা বিড়াল নেমে আসে, এবং বিড়ালের আকৃতি কুকুরের আকৃতির মতো, মানে বড় বড়। উনি তো বুঝতে পেরেছেন যে এগুলো স্বাভাবিক বিড়াল নয়, এবং ওই বিড়ালগুলো খুবই দ্রুত নেমে এসে ওনার চারদিক থেকে ঘিরে ফেলেন, এবং বিড়ালগুলোর চোখ আগুনের মতো লাল ছিল, ভীষণ ভয়ঙ্কর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছিল। উনি তখন সূরা ফালাক এবং নাস পড়তে থাকেন, নিজের শরীরে বারবার ফু দিতে থাকেন এবং চারদিকে ফু দিতে থাকেন, তাতেও কিছু কাজ হচ্ছিল না। তখন আরেকটি কাজ করেন ঠিক একই রকম ভাবে, সাইকেলটা এক হাতে ধরে একটু নিচু হয়ে রাস্তা থেকে কিছু ধুলো মাটি তোলেন, এবং সেটাতে আবার আয়াতুল কুরসি করে পরে ফু দিয়ে যখন ওই বিড়ালের দিকে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে ওই বিড়ালগুলো ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি আবার সামনের দিকে এগোতে থাকেন এবং দোয়া কন্টিনিউ পড়তে থাকেন। ওনার বাসার থেকে বের হওয়ার পর একটা ছোট্ট বাঁশঝাড়ের মতো ছিল। উনি বাঁশঝাড়ের কাছাকাছি যখন চলে আসেন, এবং বাসার পার হলে মূলত ওনার মানে বাসা চলে আসে আর কি, দেখেন রাস্তার উপরে বাঁশ পড়ে আছে। উনি কিন্তু জানতেন রাস্তার উপর এরকম বাঁশ পড়ে থাকলে সেই বাঁশটা পার হওয়া যাবে না। যখনই কেউ পার হতে যাবে তখনই বাঁশটা সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। উনি যখন ওই অবস্থা দেখেছেন, উনি বুঝতে পেরেছেন যে বাড়ি পর্যন্ত হয়তো আর আজকে পৌঁছানো সম্ভব হয় না, তার আগেই উনি শেষ। হঠাৎ করে পেছন থেকে মনে হলো কেউ তাকে খুব সুন্দর করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনিও সালামের উত্তর দিলেন, এবং উনি পুরো শরীরকে আবার ঘোরালেন। তাকিয়ে দেখেন খুব সুদর্শন একজন মধ্যবয়সী ভদ্রলোক, মুখে দাড়ি রয়েছে, খুব সুন্দর চেহারা। তখন উনি বলছেন, ওই লোকটি বলছেন যে বাবা আমি বাসটা তুলে দিচ্ছি, তুমি চলে যাও, আমি তোমার পেছনে পেছনে আসছি। তখন ইনি আবার জিজ্ঞেস করেন যে আঙ্কেল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলে আমাকে তুমি চিনবে না, তুমি যাও, মনে হচ্ছে তুমি একটু সমস্যায় পড়েছো, ভয় পাচ্ছ। তখন ওই লোকটি কি করে এগিয়ে এসে নিজের হাতে ওই বাসটি সোজা করে দেন এবং বলেন যে ঠিক আছে তুমি দ্রুত যাও বাড়িতে, দেরি করো না, আমি তোমার পিছনে পিছনে আসছি। উনি বাড়িতে যাওয়ার দিকে, বাড়িতে যাওয়ার যে রাস্তা সেদিকে দ্রুত এগোতে থাকেন, এবং বাড়ির কাছাকাছি যখন চলে এসেছেন পিছন দিকে তাকিয়ে দেখেন ওই লোকটি আর নেই। এবং ওই সময়ে ওনার ফোনটা হঠাৎ করে ফোনের আলোটা জ্বলে ওঠে। উনি খুবই অবাক হয়েছেন, কিভাবে ফোনের আলো জ্বলে উঠলো। দেখলো যে ওনার ফোন অন হয়ে গেছে, ঠিক একা একা যেভাবে বন্ধ হয়ে গিয়েছিল ওই সময় ওনার ফোনটা অন হয়ে গিয়েছে, এবং ওনার ফোনে 86% চার্জ রয়েছে। অবাক ব্যাপার, ফোনটা হঠাৎ করে বন্ধও হয়ে গেল, আবার বাড়ির কাছাকাছি এসে জ্বলেও গেল। আর এই যে এই মানুষটি আসলে যে মানুষ ছিল না, এটি উনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। মানুষ বেশে কোনো ভালো পরহেজগার জিন ওনাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। আমরা এরকম ঘটনা এর আগেও বলেছি এবং শুনেছিও। মাঝে মাঝে ভালো কোনো জিন মানুষের উপকারে এগিয়ে আসে। ভালো জিনগুলো যখন দেখে দুষ্টু জিনেরা কোনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করছে, তখন আল্লাহ তাআলার ইচ্ছাতেই এই ধরনের সাহায্যকারী আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, এবং যাদের ওসিলায় অনেক সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পাই। কখনো কখনো তাদেরকে দেখা যায় না, অদৃশ্যভাবেই দুষ্টু জিনদেরকে তারা হটিয়ে দেন। এরকমই একটা ঘটনা তার সাথে ঘটেছিল। অসংখ্য ধন্যবাদ সুদূর সংযুক্ত আরব আমিরাত থেকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য, যেটি ওনার নিজের সাথে ঘটেছিল 2016 সালে। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে, এবং তিনি বলেছেন আরো ছোটখাটো ঘটনা তার সাথে রয়েছে। তো
আমরা আশা করব তিনি আমাদেরকে সেই ঘটনাগুলো দ্রুত লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি টাঙ্গাইল জেলার কালিহাতী থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রোকনুজ্জামান তালুকদার ভাই। উনি বর্তমানে সরকারি সাদাত কলেজে অনার্স 3য় বর্ষে অর্থনীতি বিভাগে লেখাপড়া করছেন। এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার নানার সাথে। ওনার নানার নাম আক্তার হোসেন তালুকদার। তো ঘটনাটি যেভাবে সংগ্রহ করেছিলেন সেই বিষয়ে কিছুটা আলোকপাত না করলেই নয়। বছরখানেক আগে তিনি যখন তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, তার সাথে ছিল তার ছোট ভাই অনিক। তো নানা বাড়িতে বেশ কিছুদিন বেড়াচ্ছিলেন। এর মধ্যে কি হলো যে নানা বাড়ির পাশে কিন্তু একটি পুকুর রয়েছে, ওই পুকুর পাড়ে ওনারা মাছ ধরতে বসেন 10টা-11টার দিকে। তো ঘন্টাখানেক মাছ ধরছিলেন তারা, ছিপ ফেলে মাছ ধরছিলেন। তো দুপুরবেলা আজানের সময় হয়ে যায়, জোহরের আজানের সময়। ওই সময় তার নানা, এই যে আক্তার হোসেন তালুকদার সাহেব, উনি গোসল করার জন্য পুকুর পাড়ে আসেন। এবং গোসল করার জন্য উনি কি করেন, ওনার শরীরে যে পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা খুলে ফেলেন, পাঞ্জাবির নিচে গেঞ্জি ছিল সেটাও খুলে ফেলেন এবং পুকুরে নামবেন। তখন হঠাৎ করে এই যে রোকনুজ্জামান তালুকদার ভাই, তার যে ছোট ভাই অনিক, সে এই রোকনুজ্জামান ভাইকে বলছে যে ভাই দেখো, নানার পিঠে যেন কিসের একটা দাগ। তখন অনেক নানার পিঠের দিকে তাকায় এবং দেখে তাই তো, এটা অদ্ভুত দাগ, আগে তো কখনো দেখেনি, কারণ তার নানা কখনো খালি গায়ে থাকতেন না। এই জন্য এই দাগটি তারা কখনো দেখতে পায়নি এবং তার মায়ের মুখ থেকেও কখনো এই বিষয়টি শোনেনি। তখন তারা নানাকে জিজ্ঞেস করে, নানা ভাই তোমার পিঠেটা কিসের দাগ? তো হঠাৎ করে ওদের এই প্রশ্ন শুনে উনি বেশ বিব্রত হন, বিষয়টি এড়িয়ে যেতে চান। কিন্তু ওরাও তো নাছোড়বান্দা, ওরা কথা শোনে না, তারা শুনবেই এইটার দাগটা কিসের। কারণ হচ্ছে এই দাগটা অদ্ভুত ধরনের একটি দাগ ছিল। এই দাগটি একটি আগুনে ছেঁকা খাওয়া দাগ এবং মনে হচ্ছে এই ছেঁকাটা স্বাভাবিক না, মানুষের 5 হাতের আঙ্গুলে ছাপ পড়ে যাওয়া একটি দাগ। তখন নানা ওই ঘটনাটি বলেন, যেই ঘটনার প্রেক্ষাপটে এই দাগটির সৃষ্টি হয়েছিল। আর এই ঘটনাটি মূলত এখন আমরা বলতে যাচ্ছি। তো নানা ভাই বলেন, ঘটনাটির সময়কাল ছিল 1967 বা 68 সাল, এমন একটি সময়। ওনার বয়স ছিল তখন 24 কি 25 বছর। ওনার আরো 2জন বন্ধু ছিলেন, একজন নাম ওমর আর একজন নাম খোরশেদ। তারা সমবয়সী ছিলেন। যুবক বয়সে অনেক দুষ্টুমি বাদরামি তারা করেছেন। বিশেষ করে শীতকালে খেজুরের রস খাওয়াটা, চুরি করে খেজুরের রস খাওয়াটা ওনাদের খুবই একটা স্বভাবজাত বিষয় ছিল। আর এমনিতে ওনারা যেখানে যেতেন একসাথে যেতেন, খুব মজা করতেন। তো ওই 67 বা 68 সালে শীতকাল তখন আর কি, ওনারা দিনের বেলা একটি গ্রামে মাছ ধরতে গেছেন, ওখানে একটা বিলে বেশ ভালোই মাছ পাচ্ছিলেন ওনারা। তো সারাদিন মাছ ধরেছেন, অনেক মাছ পেয়েছেন। মাছ ধরে যখন ওখান থেকে ফিরছিলেন তখন দেখেন যে ওই গ্রামের অনেকগুলো খেজুর গাছে, ওই গাছি যারা ওই যে ওখানে হাঁড়িগুলো পাতে রস নেয়ার জন্য, ওই হাঁড়ি পাচ্ছেন। এই হাঁড়ি পাতা দেখে ওমরের মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে যায়। তখন বলে ওঠে, রে আক্তার, অনেক গাছের খেজুরের রসই তো খাইলাম, এই গ্রামে খেজুরের রস খেতে হবে না? আয় আজ রাতে আসি, বিকেলবেলা তো এই হাড়ি পেতে গেছে, মাঝরাতের দিকে খাওয়ার মতো অনেক রস জমবে। ওদিকে খোরশেদ বলে, হ্যাঁ ভালো কথা, তাই তো, এই এলাকার হাড়ির রস তো খাওয়া হলো না। তখন 3জনই প্ল্যান করে আজকে রাত্রেই তারা এখানে আসবে এবং এইখানকার খেজুর গাছের রস তারা খাবে। তো তারা একটা প্ল্যান করে যে কিভাবে কে কার বাসায় আগে আসবে। মধ্যরাতে খোরশেদ এসে প্রথমে ওমরকে ডাকবে, তারপর তারা 2জন মিলে আক্তার নানাকে ডাকবে, পরে 3জন একত্র হয়ে ওইখানে যাবে। তো যেহেতু শীতকাল ছিল, ওই রাত্রে আবার বেশ ভালোই ঠান্ডা ছিল, তারা শীতের কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে।
মানে শীত বিষয় না, তাদেরকে রস খেতে হবে চুরি করে, এটাই হলো বিষয়। এখন ওই গ্রামে যাওয়ার সময়, ওনাদের গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার সময় ছোট্ট একটা নালার মতো পড়ে, নালার উপরে একটি ভাঙা বাঁশের সাঁকো আছে, একটা বাঁশ, ওই একটা বাঁশের উপর দিয়ে পার হতে হয়। বাঁশটাও পুরাতন হয়ে গেছে, বেশ নড়বড় সাঁকোটা, মানে আস্তে আস্তে পার হতে হয়। তো ওনারা যখন সাঁকো পার হচ্ছিলেন, যখন শুরু করেছিলেন সাঁকো পার হওয়া, তখন কিন্তু ওই সাঁকোর ওই পাশটাতে কাউকে দেখেননি। এমনিতেও কুয়াশা ছিল, ওইভাবে কাউকে তারা দেখেননি। কিন্তু সাঁকোর যখন মাঝামাঝি চলে এসেছে, তখন তারা দেখতে পান সাঁকোর ঠিক অপোজিট পাশে রাস্তার উপরে 30 কি 35 বছর বয়স হবে এমন একজন মহিলা সাদা কাপড় দিয়ে কি যেন একটা পেঁচিয়ে কোলে নিয়ে বসে আছে। ওটা দেখে কিন্তু ওনাদের মনের মধ্যে কোনো ভয় ডর কিছু আসেনি, মানে বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিয়েছে। আর ওই সাঁকোতে যখন তারা যখন পার হচ্ছিল, প্রথমে ছিল ওমর, মাঝখানে ছিল খোরশেদ, শেষ দিকে ছিল আক্তার নানা। তো ওমর আবার কিন্তু বেশ সাহসী একজন মানুষ ছিল। সে মানে জিজ্ঞেস করে যে, খালা আপনি এখানে বসে আছেন কেন শীতের মধ্যে, আপনার শীত লাগছে না? তখন ওই মহিলাটি তাদের দিকে মাথা উঁচু করে তাকায়। মহিলাটি মাথা নিচু করে বসেছিল। মহিলাটি যখন তাদের দিকে তাকায়, তখন তারা তিনজনই মহিলাটার যে চেহারা দেখতে পায়, মানে ভয়ের পরিবর্তে তাদের খুব মায়া লাগে। কারণ হলো, মনে হচ্ছিল তাদের কাছে এই মহিলাটাকে কোনো মানুষ খুব নির্মম ভাবে মেরেছে। মুখের নানা জায়গায় ফুলে গেছে, আর আঘাতের কিছু কিছু জায়গা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। এগুলো দেখে ওনাদের খুব সহমর্মিতা জাগে, আবার একটু ভয়ও পায়। ওনার মনে চিন্তা জাগে যে, মানে সকলের মনেই ওই তিনজনের মধ্যে, যে মনে হয় মানে পারিবারিক কলহের জের ধরে ওনাকে এইভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে এবং ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এত রাতের বেলায় শীতের মধ্যে। তো ওনাদের সহানুভূতি জাগে, আবার একটু ভয়ও লাগে। রাতের বেলা একজন মহিলা এইভাবে এসেছে। তখন ওই মহিলাটি বলে ওঠে, এই আমার পোলাডারে একটু দেখবি, ও কথা কয় না কেন? তখন ওমর বলে ওঠে যে, কি হয়েছে আপনার ছেলের, দেখি তো। তখন ওই ওমরের পাশে কিন্তু খোরশেদ এবং আক্তার নানা তিনজনই দাঁড়ানো, তারা তো সাঁকো পার হয়ে গেছে। ওই মহিলাটি তখন ওই সাদা কাপড় সরিয়ে ওর ভেতরে থাকা একটি জিনিস বের করে দেখায়। এটি দেখার সাথে সাথে তারা তিনজনই এমন ভয় পায়, সেটার বলার কোনো ভাষা থাকে না। তারা দেখতে পায় যে ওই মহিলার কোলে একটি পুড়ে যাওয়া শিশুর ডেড বডি। এমন ভাবে পুড়ে গিয়েছে যে ওই শিশুটির যে দুপাটি দাঁত রয়েছে, সে দাঁতগুলো কালো হয়ে গেছে, এবং ওই দাঁতের কিছু কিছু জায়গায় যে সাদা হয়ে আছে, সেটাও ওই কুয়াশার মধ্যেই চাঁদের আলোতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখার পর তারা তিনজনই প্রচন্ড ভয় পায়। তারা ওইখান থেকে দৌড় দেয়। এখন দৌড় দেওয়ার সময় পেছন দিকে ছিল হচ্ছে এই আক্তার নানা। উনি যখন দৌড় শুরু করবেন, হঠাৎ করে মনে হলো ওনার কেউ পা চেপে ধরেছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই মহিলাটি এক হাত দিয়ে তার পা চেপে ধরেছে এবং বলে, কিরে আমার পোলাডারে একটু ভালো করে দেখলিও না, কি হয়েছে ওর, কেন কথা কয় না? এরপরে আক্তার নানা সেন্সলেস হয়ে পড়ে যান। ঘুম থেকে উঠে দেখেন, মানে ওনার যখন সেন্স ফিরে আসে আর কি, তখন উনি দেখেন যে উনি ওনার বিছানায় শুয়ে আছে, উপর হয়ে শুয়ে আছে, আর ওনার পিঠের উপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তখন উনি জিজ্ঞেস করেন, পিঠে কি হয়েছে? তখন জিজ্ঞেস করেন, পিঠে কেউ ভয়ানকভাবে ছেঁকা দিয়েছে, এবং এই ছেঁকাটা কোনো মানুষের হাতের পাঞ্জার ছেঁকার মতো। মনে হচ্ছে লোহা কেটে মানুষের হাতের পাঞ্জার আকৃতি করেছে, সেটা আগুনে পুড়িয়ে তার পিঠের উপর ছেঁকা দিয়েছে। উনি আয়নায়, মানে দুটো আয়না সামনে পেছনে রেখে দেখার চেষ্টা করছিলেন, এবং দেখে উনি খুবই ভয় পান যে হাতের এই ছাপ কিভাবে পিঠে এলো। এবং পরিবারের সবাই যখন জিজ্ঞেস করে যে এটা কিভাবে এলো, উনি সেটা বলতে পারেন না, তবে গত রাত্রে কি ঘটনা ঘটেছে সেটি সকলকে খুলে বলেন। ওই রাত থেকেই একটি ভয়ানক ঘটনা ওই তিনজনের সাথেই ঘটা শুরু হয়। সেটি হলো, ওই তিনজনই স্বপ্নে ওই মহিলাটাকে দেখতে পান, ঠিক
ওই মহিলাটাকে ঠিক যেভাবে তারা দেখেছিলেন ওইভাবেই। মহিলাটির কোলে সাদা কাপড়ে মোড়া একটি বাচ্চা রয়েছে, আর মহিলাটির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন। ওই মহিলাটি তাদের তিনজনকে বলছে, মানে ইন্ডিভিজুয়ালি তিনজন আলাদা আলাদাভাবে স্বপ্ন দেখেছে, যে তাদেরকে বলছে, কিরে আমার পোলারে দেখ ভালো করে, ও কথা কয় না কেন। তো এই স্বপ্ন তারা ঘুমের মধ্যে দেখতো আর চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতো। কয়েকদিনের মধ্যে তাদের শরীর মারাত্মকভাবে খারাপ হতে থাকলো এবং তারা খুব চিকন হয়ে যেতে থাকলেন। তাদের শরীর বেশ সুঠাম ছিল, কিন্তু তারা চিকন হতে থাকে এবং খুবই ভয়ানকভাবে রোগা হয়ে যেতে থাকে এবং শরীর খারাপ, খুব অসুস্থ। পরিবারের মানে ওই তিনজনের পরিবারের লোকেরাই তাদেরকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। যেহেতু একটা ভয়ানক ঘটনা ঘটেছে, তখন চিন্তা করে মানে কাদের কাছে, মানে কার কাছে নিয়ে যাওয়া যায়, কোন ব্যক্তির কাছে নিয়ে গেলে মোটামুটি সে একটু ভালো করে বুঝতে পারবো। ওই গ্রামে একজন ইমাম সাহেব ছিলেন এবং ভালো বুজুর্গ মানুষও তিনি ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো দিনটা ছিল বুধবারে নিয়ে যাওয়া হয়। বুধবারে নিয়ে যাওয়ার পর হুজুর তাদের তিনজনকেই দেখেন, দেখার পরে বলেন যে শুক্রবার জুম্মার নামাজের পরে আসো, এই কথা বলে তাদেরকে বিদায় দিয়ে দেন। ওই রাত্রেই ওই তিনজন আবার স্বপ্ন দেখে। ওই মহিলাটি তাদেরকে বলছে, কামটা ভালো করস নাই রে, কামটা ভালো করস নাই। তো এভাবেই তারা এই বুধবার রাতেও স্বপ্ন দেখে, বৃহস্পতিবার রাতেও স্বপ্ন দেখে। শুক্রবারের দিন জুম্মার পর হুজুরের সাথে দেখা করেন। হুজুর পানি পরে দেন এবং ঝাড়ফুঁক করে দেন এবং বলে যে তোমরা এই দুষ্টামি ছেড়ে দাও, আর এরকম দুষ্টামি করো না, নাহলে কিন্তু ভবিষ্যতে আরো বিপদ হবে। তখন তারা বলে যে ঠিক আছে, আমরা এরকম দুষ্টামি আর করবো না, ভালো হয়ে গেলাম আর কি। তারা একদম স্বাভাবিক জীবনযাপন করতেন, এসব দুষ্টামি আর করতেন না। হুজুর বলে দেন যে পরবর্তী শুক্রবার তারা যেন আবারও গিয়ে দেখা করে। পরবর্তী শুক্রবার তারা আবারও গিয়ে দেখা করেন, কিন্তু এই মধ্যবর্তী 7 দিনে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, তারা কোনো স্বপ্নও দেখেনি। হুজুর তাদেরকে একটি ভয়ানক ব্যাপার বলেন যে বহুদিন আগে নাকি এই গ্রামে একজন মহিলা তার বাচ্চা নিয়ে থাকতো। তার হাজবেন্ড ছিল, কোনো কারণে কয়েকদিন যাবৎ তার হাজবেন্ড বাড়ির বাহিরে ছিল। তো সন্ধ্যার পর ওই মহিলা রান্না করছিল, অজানা কোনো কারণে তার ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। ঘরে তার শিশু বাচ্চা ছিল, 1.5 থেকে 2 বছর বয়সী। এখন হঠাৎ করে আগুন লেগে গিয়েছে, মানে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠছে, কারণ শন দিয়ে তৈরি, চারদিকে পাটখড়ির বেড়া, আগুন লাগলে তো বুঝতেই পারছেন যে কিভাবে মানে জ্বলে উঠবে। ওই মহিলাটি তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ওই ঘরের মধ্যেই ওই বাচ্চাটা আগুনে পুড়ে মারা যায়। বাচ্চার মৃত্যুতে সে এতটাই শোকাহত হয় যে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, পাগলামি শুরু করে, এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং এই পাগলামি করার কারণে এলাকার মানুষ তাকে মারধর করত। একটা সময় নাকি এই সাঁকোর কাছে একটা গাছ ছিল, এই গাছের সাথে উনি গলায় দড়ি দিয়ে মারা যান এবং এরপর থেকে ওই মহিলাটিকে নাকি অনেকেই এই জায়গায় দেখত। এই কারণে ওই গাছটি পরে কেটে ফেলা হয়। বহুদিন যাবত ওই মহিলাটাকে কেউ দেখেনি, কিন্তু এই ওমর, খোরশেদ এবং আক্তার নানার সাথে তার দেখা হয়ে যায়। এই দাগটা মূলত ওই মহিলারূপী ওই জিনের হাতের ছাপ। মৃত মানুষটা কখনো ফেরত আসতে পারে না। দুষ্টু জিনেরা এই অপমৃত্যু যারা শিকার হয়, অনেক সময় তাদের রূপ ধরে মানুষের সামনে বারবার আসে। তো এটি ছিল ঘটনা। আমি যখন রোকনুজ্জামান তালুকদার ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি চিন্তা করেছিলাম যে আক্তার নানার পিঠে ওই দাগের একটা ছবি যদি আমরা পেতাম, কিন্তু রোকনুজ্জামান তালুকদার ভাই আমাদেরকে জানালেন যে 4-5 মাস আগে ওনার নানা ভাই ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এমনিতে ওনার ওই দাগটার ছবি উনি কখনো তুলতে দিতেন না, এটাও একটা কথা। আর রোকনুজ্জামান তালুকদার ভাই এবং পরিবার সদস্যরা হাত দিয়ে ওই জায়গাটা ছুঁয়ে অনেকবার দেখেছেন,
এটাই আমাকে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ রোকনুজ্জামান তালুকদার ভাইকে। চমৎকার একটি ঘটনা, একটি সত্য ভয়ঙ্কর ঘটনা, এরকম ঘটনা আসলে খুব একটা পাই না। এই ঘটনাটি আমাদেরকে আপনি পাঠিয়েছেন, আশা করছি আপনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন, সে অপেক্ষায় থাকবো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি সুদূর সৌদি আরব থেকে আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ ইসমাইল শেখ, যার বাড়ি গাজীপুর জেলায়। আর ঘটনাটি মূলত তার খুব কাছের বন্ধু এবং প্রতিবেশী নাইমের সাথে ঘটেছিল বছরখানেক আগে। নাইমদের পরিবার ব্যবসায়িক পরিবার, তার বাবা একজন পেশাদার ব্যবসায়ী এবং বেশ নামাজ কালামি মানুষও বটে। একজন পরহেজগার মানুষ হিসেবে এলাকায় তার সুখ্যাতি রয়েছে। আর নাইমদের যেখানে বাসা এবং ইসমাইল ভাইদের যেখানে বাসা, সেখান থেকে দোকানে আসতে, মানে ওনাদের যেখানে বাজার আর কি, যে বাজারে ওনাদের ব্যবসা বাণিজ্য রয়েছে মানে নাইম ভাইদের, সেখানে পায়ে হাঁটা পথ হচ্ছে 10 মিনিটের রাস্তা। তো সাধারণত কি হয়, রাত 10টার দিকেই বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আর যেহেতু ওটা একদম গ্রাম এলাকা, গ্রামের বাজার, আর গ্রামের বাজার মানে এখনো কিন্তু মানে রাত 10টা মানে অনেক রাত। এদিকে এই ইসমাইল ভাই, নাইম ভাই, ওনাদের কিন্তু একটা অভ্যাস ছিল যে এই দোকানপাট যখন বন্ধ হয়ে যেত, ওনারা রাত 10টার দিকে বসে কিছুটা সময় আড্ডা দিতেন। এর মধ্যে নাইমের আবার অভ্যাস ছিল সিগারেট খাওয়া, তাই মাঝে মাঝে সে বন্ধুদের সাথে বসে সিগারেটও খেত। আর একটা কাজ করতো, সেটা হলো যে ওনাদের বাজারের একটা দোকানে ওয়াইফাই কানেকশন ছিল। ও তো ওয়াইফাই পাসওয়ার্ডটা ওনাদের কাছে ছিল। তো ওনারা যেটা করতো, দিনের বেলা তো আসলে ওয়াইফাই ব্যবহার করার সুযোগ থাকতো না, রাতের বেলা দোকান বন্ধ হয়ে গেলে ওই দোকানের কাছে গিয়ে ইউটিউবে ঢুকে অফলাইনে বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে রাখতেন, বাড়িতে গিয়ে সেগুলো দেখতেন। নাটক, তারপরে মুভি, এই জিনিসগুলো অফলাইনে ডাউনলোড করে রাখতেন। তো যেদিন ঘটনা ঘটে তার আগের দিন মানে আগের রাত্রে আর কি, নাইম একা একা যাচ্ছে ওই দোকান থেকে কিছুটা সময়, ওই যেখানে ওয়াইফাই রয়েছে আর কি, সেখানে কিছুটা সময় কাটিয়ে কিছু মুভি ডাউনলোড করে বাড়ির দিকে যাচ্ছে। তো বাড়ির দিকে যাওয়ার সময় একটা জায়গা রয়েছে, যে জায়গাটার বর্ণনা না দিলেই নয়। বাজার থেকে যখন বাড়ির দিকে যাবে, খুব কাছাকাছি আর কি, তো বাজার থেকে বের হয়ে একটি স্কুল রয়েছে এবং স্কুলের মাঠ রয়েছে। আর ওই মাঠের একটা পাশেই রয়েছে একটি খাল। খালটা বেশি বড়ও না বা ছোটও না, মাঝারি আকৃতির আর কি। আর পথেই রয়েছে বাঁশবাগান। তো অনেকেই বলা বলি করে যে ওই বাঁশবাগানের মধ্যে রাতের বেলা অনেক বড় বড় গরু, ছাগল, ঘোড়া এইগুলো নাকি চলাফেরা করতে দেখে। মানে এগুলোর আকৃতি স্বাভাবিক তুলনায় অনেক বড়। তো যাই হোক, উনি যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে একটি জায়গায় চলে আসেন যেখানে 15 ফিট দূরে দূরে বড় বড় 3টি আম গাছ রয়েছে। তো সেখানে দেখে যে ইসমাইল ভাই বসে আছে, নাইম দেখছে। তো নাইম জিজ্ঞেস করছে যে ইসমাইল, এখানে বসে আছিস কেন? তখন বলে যে ইউটিউবে মুভি ডাউনলোড করছি। তখন নাইম বলে যে আচ্ছা, তাহলে মুভি ডাউনলোড এখানে বসে, এখানে কি নেটওয়ার্ক পায়? বলে হ্যাঁ, বাজার থেকে এখানে খুব ভালো নেটওয়ার্ক পায়। সত্যি, সে তার মোবাইল ফোন বের করে দেখে এখানে বেশ ভালো নেটওয়ার্ক। যে কোনো কারণে হতে পারে যে অথবা ফাঁকা এরিয়া, ওইখান থেকে নেটওয়ার্কটা ভালো পাচ্ছে। তখন সেও মানে নাইমও এই সুযোগে আরো একটি নাটক ডাউনলোড করে নেয়। তারপরে দুজনে একসাথে কিছু সময় পরে চলে আসে। যেহেতু রাতের বেলা যখন মানে রাত 10টার দিকে বাজার বন্ধ হয়ে যেত, তখন দোকানে যদি ওই আশেপাশে কেউ ঘোরাফেরা করে, তখন পাহারাদাররা এসে মানে হইচই শুরু করে যে এই তোমরা এখানে কেন, যাও বাড়িতে যাও, এত রাত্রে এখানে ঘোরাফেরা করছো কেন? তো এই কারণে আসলে ওই বেশি সময় ওই দোকানের আশেপাশে ওই ওয়াইফাই থেকে ইউটিউবে অফলাইনে ডাউনলোড করতে গেলে ওই পাহারাদাররা এসে মানে চিল্লাচিল্লি করে। বিষয়টা আসলে কারোরই ভালো লাগার কথা নয়। তো নাইম চিন্তা করে ভালোই তো হলো, এখন থেকে ওইখানে দাঁড়িয়ে রাতের বেলা আর কোনো মুভি ডাউনলোড করব না বা নাটক ডাউনলোড করব না, সোজা এই আম গাছের কাছে চলে আসবো, এখান থেকে সুন্দর করে
বসে বসে ধীরে সুস্থে ডাউনলোড করে নিয়ে যাবো। আর এই কথাটা কাউকে বলবো না। যদি আমাদের বন্ধু বান্ধবরা অন্যরা কেউ জানে যে এখানে বসে খুব ভালো করে ওয়াইফাই নেটওয়ার্ক পাওয়া যায়, তাহলে ওরাও তো এসে এখানে বসবে, তখন স্পিড কমে যাবে। তো এই কারণে মোটামুটি এই ঘটনাটা ওই ইসমাইল ভাই এবং নাইম এই দুইজন জানতো যে ওই জায়গাটা বসে খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। পরের দিনের ঘটনা, পরের দিন ব্যবসায় কাজে তার বাবা একটু বাইরে ছিল এবং এই কারণে দোকানে বেশ সময় দিতে হয়েছিল নাইমকে। ওই দিন মোটামুটি তার বাবার দোকানে আসেনি, এই জন্য রাত 10টার দিকে সে দোকান বন্ধ করে সে আর ওই ওয়াইফাই ওয়ালা দোকানের দিকে যায় না, কারণ সে তো জানে যে আম গাছের ওইখানে গেলে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যাবে। সে দোকান বন্ধ করে ওই আম গাছের কাছে চলে যায়। আর তখন মোটামুটি আশেপাশে আর কেউ ছিল না, সেই সবার শেষে দোকান বন্ধ করেছে এবং সবার শেষে দোকান বন্ধ করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে একটু সময় নিয়ে সে ওয়াইফাই চালাবে। সে যখন দোকান বন্ধ করে ওই আম গাছের কাছে যায়, যাওয়ার পর দেখে যে আজ রাতে আর ইসমাইল আসেনি। ইসমাইলকে সে আর ফোনও দেয়নি, সে চিন্তা করলো সেও তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে, দ্রুত একটু ওয়াইফাই ডিলেটের কাজ করে সে বাড়িতে যাবে আর কি। তো অদ্ভুত ব্যাপার হলো, গত রাত্রে যখন বসে বসে ওয়াইফাই চালাচ্ছিল তখন খুব দ্রুত সবকিছু ডাউনলোড হয়ে গিয়েছে, কিন্তু সে যে এই যে বসে আছে ডাউনলোড আর হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করছে, ডাউনলোড হয় না, কিন্তু মানে নেটওয়ার্ক কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে, ওয়াইফাই নেটওয়ার্ক। সে চেষ্টা করে যাচ্ছে, এভাবে কতক্ষণ কেটে গেছে সে জানে না, সে তার মতো করে চেষ্টা করে যাচ্ছে। তো হঠাৎ করে মনে হলো ওই আম গাছের উপরে খচমচ খচমচ আওয়াজ শুরু হয়ে গেল। তো শুরুতে ও আসলে বিষয়টা টের পায়নি, কারণ একদিকে সে ডাউনলোড করছে আর একদিকে সে ফেসবুকিং করছিল। পরে একবার মনে হলো আম গাছটি মৃদু নড়ে উঠল। আম গাছ নড়ে ওঠার মতো কিন্তু বাতাস আশেপাশে ছিল না। তখন সে উপর দিকে তাকায়। উপর দিকে তাকানোর পরে সে যেটা করে, ভালো করে দেখতে পায় না, খালি মনে হচ্ছিল উপরে কিছু একটা আছে। তো ও আসলে অত কিছু চিন্তা করেনি যে কি আছে না আছে। ও কি করেছে, মোবাইলের আলোটা জ্বালিয়েছে, মানে টর্চ লাইট, যেটা মোবাইলের ফ্ল্যাশ লাইট মূলত যেটাকে বলে। তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, জ্বালানোর সাথে সাথে দেখে যে খুব বড় মোটা সোটা কিছু একটা, মানে এটা বানর বা হনুমান থেকেও অনেক বড় কিছু একটা, এরকম মনে হলো আর কি। এক লাফে এক গাছ থেকে আরেক গাছে চলে গেল। এ দৃশ্য দেখে ও ভয় পায় যে কি, এটা কি দেখলাম, এটা তো বানর বলে মনে হয় না, আর আমাদের আশেপাশে বানর তো কখনো দেখিনি, আর এত রাতের বেলা তো বানর থাকার কথাও না। তো হতে পারে কোনো কারণে বানর আসতেও পারে। তো যাই হোক, সে চিন্তা করেছে যেটা গেছে গেছে, সে তার কাজে মন দেয়, ফেসবুকিং শুরু করে। মাঝে মাঝে দেখছিল যে তার ডাউনলোডিং এর কতদূর অগ্রগতি হলো। এর মধ্যে কি হয়, ওই গাছটি আবার নড়ে ওঠে। এবারের নড়াটা মনে হয় একটু বেশি মনে হলো তার কাছে। সে এবার কি করলো, আবারও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উপরের দিকে তাকায়। এবার সে যখন তাকায়, সে কিন্তু আর সেই বানর আকৃতির কিছু দেখেনি। সে দেখে ভয়ানক একটি অবয়ব এবং বিশাল আকৃতির দেহ। সেটি ওই আম গাছে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং ওই যে বাঁশঝাড় বলেছিলাম শুরুর দিকে, যে বাঁশঝাড়ে অনেক সময় গরু, ছাগল, ঘোড়া এগুলো দেখা যায়, ওই বাঁশঝাড়ের উপরে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে এমন একটি অবয়ব। এটা দেখার সাথে সাথে সে প্রচন্ড জোরে এক চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িটা তার খুব কাছেই ছিল, দ্রুত সে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরপরই সে দেখে যে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। অবাক ব্যাপার, রাত 10টার সময় দোকান বন্ধ করলো। কত সময় আর এখানে বসেছিল আম গাছের নিচে, এত তাড়াতাড়ি তো বাড়ির লোকজন ঘুমায় না। তখন সে ডাকাডাকি করে, বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পর তার মা এসে দরজা খুলে দেয়। বলে, কিরে, তোর মোবাইলে ফোন দিচ্ছিলাম,
ফোন ঢুকছিল না কেন, কত সময় ধরে ফোন দিচ্ছি, লোক পাঠালাম তোকে খোঁজার জন্য, তোকে কোথাও খুঁজে পাওয়া গেল না, কোথায় ছিলি? তখন সে বলে, কই আমি তো 10টার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসার পথে ওই আম গাছের নিচে কিছুটা সময় বসেছিলাম। বলে যে আম গাছের নিচে এত সময় বসেছিলি? বলে এত সময় কই, আমি তবে সর্বোচ্চ 1 ঘন্টা হয়েছে। তখন তার মা আর কোনো কথা বলে না, বলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়। তো উনি বলে যে না, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এই বলে সে দ্রুত ঘরে গিয়ে শুয়ে পড়ে। ওই যে ভয়ঙ্কর জিনিসটা দেখেছে সে ওই সময় কাউকে শেয়ার করে না। কিন্তু সকালবেলা সে আর বিছানা থেকে উঠতে পারে না। তার মা এসে ডাকাডাকি করে, মনে হচ্ছিল তার জবান বন্ধ হয়ে গেছে, মানে সে কোনো কথাই বলতে পারছে না, শরীরে প্রচন্ড জ্বর। এদিকে এই নাইম ভাইয়ের বাবা কিন্তু বেশ নামাজি এবং পরহেজগার মানুষ ছিলেন। তো উনি এসে দেখে ছেলের এই অবস্থা। উনি এসে কিছু একটা বুঝতে পারেন এবং বুঝার পর উনি একটা মাটির পাত্রে পানির মধ্যে কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে নাইম ভাইকে খেতে বলেন। তো নাইম ভাই যখন মানে খেতে যাবেন, মনে হচ্ছিল কেউ ওই পানিটা খেতে বাধা দিচ্ছে তাকে। কিন্তু নাইম ভাইয়ের বাবা তার মাথার পেছনে হাত দিয়ে পানি খেতে সাহায্য করছিলেন। হয়তো নাইম ভাইয়ের বাবাও কিছু বুঝতে পারছিলেন। তো পানিটা খাওয়ার সাথে সাথে নাইম ভাই কথা বলা শুরু করে, মানে মনে হচ্ছিল তার জবান খুলে গেল। এবং কথা বলা যখন শুরু হয়ে যায় তখন তিনি বলেন গত রাত্রে তিনি কি দেখেছেন। এই কথা বলার সাথে সাথে নাইম ভাইয়ের বাবা খুব রেগে যায় যে তুমি এত রাত্রে কেন ওই জায়গাটাতে গিয়েছিলে, কেন ওই জায়গা সম্পর্কে তুমি কিছু জানো না, এলাকার লোকজন কিছু বলে নাই তোমাকে? বলে যে আমি তো বাঁশঝাড় সম্পর্কে জানি। বলে ওখানে যে 3টা আম গাছ রয়েছে, এই আম গাছের সমস্যা রয়েছে, তুমি এত রাত্রে ওই গাছের নিচে কেন তুমি বসেছিলা? তখন বলে এত রাত খুব বেশি রাত হয়নি, 10:30 বাজে হয়তো বা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নাইম ভাই মোবাইলে সে যখন ফেসবুকে কিছু কমেন্ট করেছিলেন, ওই যখন ফেসবুকিং করছিল, পরবর্তীতে উনি দেখেন ওনার কমেন্টের যে সময়টা, এই সময়টা রাত 2:30 থেকে 3:30টার আশেপাশের সময় ছিল। এবং তার ডাউনলোড যখন হয়ে গিয়েছিল পরবর্তীতে, মানে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছিল পরবর্তীতে, ওই ডাউনলোডিং যখন কমপ্লিটেড আর কি, ওই সময়টা রাত 3:27 ছিল। নাইম ভাই খুবই অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, আমি এত সময় কিভাবে ওখানে বসেছিলাম? রাত 10:30 থেকে রাত 3:30 পর্যন্ত প্রায় ওখানে বসেছিলাম, এটা কিভাবে সম্ভব? আমার তো মনে হলো মাত্র অল্প সময় বসেছিলাম সেখানে। যাই হোক, উনি ওনার বাবার কাছে খুব করে ক্ষমা টমা চায়। ওনার বাবা ওনার উপর খুব রাগ করেছিলেন যে তিনি কেন এত রাত্রে ওইখানে বসে বসে এই কাজটি করেছিলেন। পরবর্তীতে ইসমাইল যে মূলত ওই গাছের সন্ধান দিয়েছিল যে ওইখানে বসে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়, তো ইসমাইলও নাকি ওখানে বসে কিছু একটা দেখেছিল, কিন্তু সে কাউকে বলেনি। সে মনে করেছে যে হয়তোবা সাধারণ কিছু, কারণ গাজীপুরের আশেপাশে কিন্তু বানর জাতীয় জিনিস রয়েছে, সে মনে করেছে এরকম বানর জাতীয় কিছুই হবে আর কি। এই জন্য সে কাউকে কিছু বলেনি, কিন্তু তার সাথে এরকম ভয়ানক ঘটনা ঘটেনি। যখন নাইম ইসমাইল ভাইকে বিষয়টা বলার পরে তখন ইসমাইল বুঝতে পারে যে হ্যাঁ, সেও আসলে বানর আকৃতির কিছু দেখেনি, সেও ভয়ানক কিছুই দেখেছিল, কিন্তু তার সাথে এই ভয়ানক ঘটনাটি ঘটেনি। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফাঁকা জায়গায় থাকলেই যে সেখানে বসতে হবে এবং সেখানে নেটওয়ার্ক পেলেই যে সেখানে বসে কাজ করতে হবে, বিষয়টা এমন নয়। জায়গাটা নিরাপদ কিনা এই বিষয়টিও আমাদের মনে রাখা জরুরি। আর রাতের বেলা এভাবে একা একা কোনো গাছের নিচে বসে থাকা উচিত নয়, কারণ গাছে সাধারণত ভালো হোক খারাপ হোক জিনপরি কিন্তু থাকেই। তো কেউ যদি একা একা সেখানে বসে থাকে, স্বাভাবিকভাবেই সে ভয় পেতেই পারে, এটা খুবই স্বাভাবিক। তো এমন একটি ঘটনা আমাদের ইসমাইল ভাইয়ের বন্ধু নাইমের সাথে ঘটেছিল। ধন্যবাদ ইসমাইল শেখ ভাইকে। এবং নাইম ভাই হয়তো বা উনি গল্পটা শুনছেন না, যে ওনার ঘটনাটা আমরা আজকে বলছি, তুমি যখন শুনবেন তখন নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করবেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইসমাইল শেখ ভাইকে সুদূর সৌদি আরব থেকে আমাদেরকে চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। আমরা আশা করছি তিনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন।
প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।